না, পারছি না, পারছি না। নিজের প্রশ্নের উত্তর দিতে দেহ মন আজ আমার ক্লান্ত হয়ে পড়েছে। মাথায় আমার অসহ্য যন্ত্রণা, জ্বরে গা আমার পুড়ে যাচ্ছে। ওগো ঠাকুর, আর কতদিন নিজের সঙ্গে নিজেকে এমনি করে যুদ্ধ করতে হবে? কতদিন আর কতদিন? মা, তুমি কাঁদছো কেন মা? এইভাবে কান্নাকাটি করলে যে কোনো ওষুধে কাজ করবে না। কই, আমি কাঁদিনি তো বাবা জয়। তা কেন কাঁদবে? তুমি তো হাসছিলে। দাদা আসুক, আমি সব বলে দেবো। না না না, অর্জুনকে তুই আমার অসুখের কথা বলবি না। বলবো না? না বলবি না। যদি বলিস, বলবি মা ঠিক ঠিক ওষুধ খাচ্ছে, তাই জ্বরটা অনেকটা কমে গেছে। কই কমে গেছে নাকি বেড়ে গেছে? কই দেখি। হ্যাঁ করো, মুখে থার্মোমিটার দেবো। বড্ড জ্বালাস। নে দেখ। আমার মাও ঠিক একই কথাই বলতো। রাগ করেছি না বাবা, আমার যে মনের অসুখ করেছে, রোগ সারবে না। পৃথিবীর সব মায়েদের মনে হয় মনের অসুখ করে, তাই না মা? হ্যাঁ বাবা, মায়ের সে অসুখ ডাক্তার তো ধরতে পারে না, ধরতে পারে সন্তানেরা। বর্দাকে তুমি ভুলতে পারোনি, তাই না মা? ওসব কথা বাদ দিয়ে তাড়াতাড়ি থার্মোমিটারটা রেখে দিয়ায়। না হলে অর্জুন যদি এসে দেখে ফেলে, তাহলে বলবে এ কি মা, তোমার জ্বর হয়েছে? না 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 মা, লুকোতে চেয়ে না মা, লুকোতে চেয়ে না। অতীতকে যেমন তুমি তোমার জীবনের আড়ালে লুকিয়ে রেখেছো, তেমনি করে সুখের আড়ালে অসুখটাকে তুমি লুকিয়ে রাখতে চেয়ে না। তোমার শত কষ্টের বোঝ আমি মাথায় করে বইছি, তবু কেন তোমার এত দুঃখ? কিসের দুঃখ? সে তুই বুঝবি না বাবা, সে তুই বুঝবি না। আমি ঠিকই বুঝবো, কিন্তু তুমি বুঝবে না মা। তাই আমাকে লুকিয়ে লুকিয়ে তুমি বাবা দাদার কথা ভেবে ভেবে এখনো চোখের জল ফেলবে, এখনো সিঁড়িতে সিঁদুর পড়বে। হ্যাঁ পড়বো, যতদিন আমি বেঁচে থাকবো ততদিনই আমি সিঁথিতে সিঁদুর পড়বো। মা ততদিনই চোখের জল ফেলবে যতদিন না বর্দা মায়ের কাছে ফিরে আসে। চুপ কর, তুই চুপ কর জয়। উল্টো পাল্টা কথা বলে আমার মাথাটা গরম করে দিস না। চলো মা চলো, আজ আমি তোমাকে এখনই ডাক্তারখানায় নিয়ে যাব। আরে ঠিক আছে, ডাক্তারখানায় নিয়ে যেতে হবার দরকার নাই রে দাদু ভাই, আমি ওষুধ নিয়ে এসেছি। ওষুধ? কোন ডাক্তারের ওষুধ? পৃথিবীর মধ্যে সব থেকে বড় সেই ডাক্তারের নাম মা কালী। দাদু, আমি আদ্যা শক্তি মহামায়া মহাশক্তির কালীর পুষ্প নিয়ে এসেছি রে দাদু ভাই। এই পুষ্পের পরশে তোর মায়ের সব অসুখ ভালো হয়ে যাবে। বাবা আইতো মা আইতো, জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সহস্রধা নমঃ তুতে। মানি না, আমি শাস্ত্রের কথা মন্ত্রতন্ত্র বিশ্বাস করি না। কি বললি? ভালো করে চেয়ে দেখ, সিঁথিতে সিঁদুর পরে মাকে কেমন জগদ্ধাত্রীর মতো মনে হচ্ছে। দাদু, তোমার ওই জগদ্ধাত্রী মনে হওয়া মায়ের স্মৃতি থেকে সিঁদুরটা তুলে না নেওয়া পর্যন্ত আমার মায়ের অসুখ ভালো হবে না। কি বললি? এত বড় কথা তুই বলতে পারলি? আমার সামনে আমার মাকে বৈধ বানালি। দাদু, আমি যা বলেছি ভুল বলেছি। মায়ের কথা ভাবতে ভাবতে মাঝে মাঝে আমার মাথার ঠিক থাকে না, তাই যখন তখন আমি যা খুঁজি তাই বলে ফেলি। আমি যা বলেছি সব ভুল বলেছি দাদু। দাদু গো, আমি আমার মাকে রাজ রাজেশ্বরীর উপর সাজাতে চাই। মা, মা গো, তুমি সিঁদুর পরো মা, আমার সামনে তুমি সিঁদুর পরো। দাদু ভাই, সিঁদুর পরো মা, সিঁদুর পরো মা, সিঁদুর পরো মা। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া লক্ষ্মী বল প্রদায়িনী। তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো
মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। অর্জুন 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 অর্জুন, তুমি কত সুন্দর অর্জুন। তোমাকে প্রথম দেখেই আমি একেবারে মরে গেছি। তোমার এই প্রথম স্পর্শ আমার হৃদয়ে স্পন্দন জাগিয়ে দিয়েছে। তাই তো আমি তোমাকে ভালোবাসি অর্জুন, ভালোবাসি ভালোবাসি ভীষণ ভালোবাসি। আজ একটু কাছে এলে ক্ষতি কি, আজ একটু কাছে এলে ক্ষতি কি, আজ একটু ছোঁয়া দিলে ক্ষতি কি। তুমি আজ আমাকে সীমা ছাড়াতে বাধা যেন দিও না, মন হারাতে আজকে নেই আর মানা। এই মন হারাতে আজকে নেই আর মানা। আজ একটু কাছে এলে ক্ষতি কি, আজ একটু ছোঁয়া দিলে ক্ষতি কি। তুমি আজ আমাকে সীমা ছাড়াতে বাধা যেন দিও না, মন হারাতে আজকে নেই আর মানা। এই মন হারাতে আজকে নেই আর মানা। গালে দাগ হয়ে যাবে যে, লোকে দেখলে কি বলবে? কে 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 কে? ও গোপাল দা। বার করো, দম বন্ধ হয়ে মরে যাবে যে। কে মরে যাবে গোপাল ওই যে দা? যাকে তুমি বুকের মধ্যে লুকিয়ে রাখলে। আমি কই কাউকে লুকিয়ে রাখিনি তো। আগে বলো ওই ছবিটা কার? বলবো না, যাও। কিন্তু আমি জানি ও ছবি অর্জুনের। মানে তুমি অর্জুনকে ভালোবেসে ফেলেছো। সর্বনাশ, তুমিও জেনে ফেলেছো? গোপাল দা লক্ষ্মী দাদা আমার, আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, দয়া করে কথাটা বাবাকে জানিও না। কিন্তু বলবো না, আমাকে তো বিশ্বাস নেই। ওদিন যা গরম পড়েছে, হ্যাঁ? ওই পেটে গ্যাস হয়ে গেলে জ্বরের ঘোড়া ভুল বকতে গিয়ে তোমাদের ব্যাপারটা হয়তো মুখ ফসকে বেরিয়ে যেতে পারে। রে, তাহলে এবার কি হবে? বলি 10টা টাকা ছাড়ো দেখি। 10 টাকা? কেন 10 টাকা দিয়ে কি হবে? একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেবো, ব্যাস, তাহলে এই পেটটা ঠান্ডা হয়ে যাবে। নাও। আর তাহলেই তোমাদের ব্যাপারটা মুখ ফসকে বেরিয়ে যাবে। সব শুনেছি, এই নাও 10 টাকা। তাই বলে যেন এটা ঘুষ ভাববে না, এটা আমি ধার নিলাম, পরে ফেরত দিয়ে দেবো। না, আর ফেরত দিতে হবে না, এটা তুমি তোমার কাছে রেখে দাও। তুমি শুধু দেখো ব্যাপারটা যেন কেউ জানতে না পারে। জানাবো না। যাক বাবা, কোনো রকমে বেঁচে গেলাম। এই অর্জুন, কি ব্যাপার বলো তো? আমি যেই বিপদে পড়েছি অমনি তুমি মুচকি হাসি দিচ্ছ, তাই না? দাঁড়াও, তুমি একবার আমার সামনে আসো, তারপর আমি তোমাকে দেখাচ্ছি মজা। কি মজা দেখাবেন সাধনা দেবী? কি তুমি? কি ব্যাপার হঠাৎ আপনি থেকে তুমি? অর্জুন, বোধহয় আপনি ভুল করছেন সাধনা দেবী। ভুল করেই তো আমি নির্ভুল হতে চাই অর্জুন। প্রেমে পড়ে পোলাপ বকছো তুমি। বিলাপের যে কোনো কারণ নেই, কারণ আমি আমার ভালোবাসার গান্ডি বোঝে তোমাকে দান করেছি অর্জুন। সাধনা, একবার দুইবার পাবো জনম যতবার আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। একবার দুইবার পাবো জনম যতবার আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। একবার দুইবার পাবো জনম যতবার আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার।
মিস্টার রবি ব্যানার্জি এখানে আসছেন। কিন্তু কেন আসছেন বলা নেই কওয়া নেই, তিনি যখন তখন কেন এখানে আসবেন? তুমি তাকে বলে দিও পল্লবী। কি বলবো বলুন? উইদাউট নোটিসে তিনি যেন যখন তখন ফার্দার আমাদের এই কোয়ার্টারে না আসেন। সাধনা দেবী খুব রেগে গেছেন, তাই না অর্জুন বাবু? জানি না। কিন্তু আপনার সব খবর আমি জানি। কাজে লাগবে না, কারণ সিট খালি নেই। কি করে খালি থাকবি? সেই সিটে যে বসে আছে সাধনা গুপ্তা। আচ্ছা, আপনি কি গুপ্ত বেশ পত্রিকা, তিথি, নক্ষত্র, জোয়ার ভাটা সব আপনার মুখস্থ? না না না, আমার মুখের মধ্যে কি আছে আমি তা জানি না, কিন্তু আপনার চোখে আছে অফুরন্ত নেশা। নেশা? হ্যাঁ, আপনার ওই বুকে আছে অকৃত্রিম ভালোবাসা। হ্যাঁ, আপনাকে জড়িয়ে ধরে আমার সর্বাঙ্গ সুন্দর করার স্বপ্ন মধুর আশা। বাহ, গুপ্তা অ্যান্ড কোম্পানির 6 মাসের অফিসার প্রেমের অফিস ভালোভাবেই চালাচ্ছেন দেখছেন। বাজে কথা বলবেন না মিস্টার ব্যানার্জি। কি বললেন? আমি আপনাকে ম্যানেজার বাবু থামুন। বেশ পল্লবী, ফার্দার আর একটা কথা না বলে ইমিডিয়েট তুমি অফিসে চলে যাও। কেন? আর কিছুক্ষণ থাকলে বুঝি খুব ক্ষতি হতো, তাই না ম্যানেজার বাবু? অসভ্য মহিলা, চাকরি করতে এসে আড্ডা মারাটাই ওর কাজ। আপনি দেখছি ভীষণ গাড্ডায় পড়ে গেছেন। মিস্টার অর্জুন ভট্টা, আপনি সার্চ করছেন মিস্টার ব্যানার্জি। আমি আরে বিবাহিত স্ত্রী থাকতে মিস পল্লবীর সঙ্গে প্রেম করতে আপনার লজ্জা করে না? অর্জুন বাবু করতে চাইছেন আপনি মিস্টার গুপ্তকে। আপনি পুলিশ অফিসার ছেলে, তাই পুলিশ মনে করে আমার সঙ্গে পাল্লা লড়তে হাত বাড়িয়েছেন, কিন্তু পারবেন না। মনে রাখবেন, আমার নাম অর্জুন, অর্জুনের আর এক নাম সব্যসাচী, আর সব্যসাচীর সব দিকে চোখ। সব্যসাচীর সব দিকে চোখ না, তোমার সব দিকে চোখ নয়, ওই সবের দিকে চোখ। তোমার ওই চোখ দুটো আমি উপড়ে নেব। তুমি কি জানো? প্যারাডাইস হোটেলে এক অসাধারণ তরুণী সুন্দরী যুবতীর আত্মহত্যা। স্যার, কাশ্মীর সীমান্তবাদ ব্যান্ডের খাবারের দোকান থেকে পুলিশ উদ্ধার করেছে 30 লাখ টাকার কোকেন ও হেরোইন। দোকানদার পলাতক। আমি একটা কথা বলছিলাম স্যার। ঝিলাম নদীতে নৌকা ডুবি। এবার তার ভৈরব অপেরা যাত্রার বিজ্ঞাপন। বৌমা, তোমার পায়ে নমস্কার। এবার তাই খেলার খবর। কিন্তু স্যার আমি বলতে চাইছি 6 মাসের মধ্যে অর্জুন ভট্টাচার্য অনেক দূর এগিয়ে গেছে। হ্যাঁ স্যার, আমার মনে হয় তাকে একটু টাইট দেওয়া উচিত। তুমিই দিয়ে দাও। আমি? হ্যাঁ, তুমি তোমার কোম্পানির রাইট হ্যান্ড মাই বয়। তুমি যে কোম্পানির কর্মচারী, কোনো তো আমি কোনোদিনও ভাবি না। আরে তুমি আমার ছেলের মতো। সে আমি জানি স্যার, সে আমি জানি। সেই জন্যই তো ওই অর্জুনের উপর আমি তীক্ষ্ণ দৃষ্টি রাখি। হ্যাঁ। আর কেন রাখি জানেন স্যার? কেন? ওই যে দীর্ঘজীবী হও বাবা, আপনি কথায় কথায় বলেন আমি আপনার ছেলের মতো, ওই জন্য জাতক রবি ব্যানার্জি, তোমার ঠিক গোষ্ঠী আমার সব জানা। শুধু জানি না কোথায় আছে তোর শয়তানি ভারতী আর তোর ভাই সোম। সোমবার মঙ্গলবার। মঙ্গলবার? হ্যাঁ স্যার, আজকে নর্থ বেঙ্গলে একটা বেবি ফুড সাপ্লাই লাস্ট ডেট। আপনি চালানটা শুনুন। হ্যাঁ, কই দাও 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 দাও। তোমাকে একটা কাজ করতে হবে অর্জুন। হ্যাঁ বলুন স্যার। গুপ্তা অ্যান্ড কোম্পানির ম্যানেজার মিস্টার রবি ব্যানার্জির উপর তোমাকে একটু নজর রাখতে হবে। ব্যানার্জি তো আপনাকে ভীষণ শ্রদ্ধা করে। হ্যাঁ, আমিও তাকে মুখে বিশ্বাস করি আর মনে মনে বিশ্বাস করি তোমাকে। কারণ 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 তুমি আমার ছেলের মতো। ওই ছেলের মতো বাবার মতো কথাগুলো আমার সামনে বলবেন না। ওই মতো শব্দটাই আমার ভীষণ ঘৃণা জমা হয়ে আছে। আপনি আমার মালিক, আমি আপনার কর্মচারী। মাঝখানে ছেলের মতো বাবার মতো বর্তমান, কারণ আমি আপনার বেবি ফুড খাওয়া বেবি নয়। আমি আমার মায়ের বুকের দুধ খাওয়া তোর ভিক্ষের শিশু। আমি একটা অনাথ সৃষ্টি অর্জুন, ভিক্ষের শিশু। এই জন্যই তো তোমাকে আমি আমার কোম্পানিতে নিয়োগ করেছি অর্জুন।
স্যার দিয়ে দিন। আরে আসুন আসুন সঞ্জয় বাবু, একেবারে সাদা পোশাকে চলে এসেছেন। হ্যাঁ স্যার, একবারে সাদা পোশাকই আসতে হলো, কারণ আমাদের বড়বাবুকে তো দৃষ্টি তো আপনি জানেন। আমি তাকে জানি, কিন্তু সে আমাকে জানে না। হ্যাঁ যাক, বলুন মিস্টার অনিরুদ্ধ বাবু কত টাকা চেয়েছেন? শুধু টাকাই চাইনি স্যার, তবে? টাকার আগে চেয়েছে মিস পল্লবীকে। তবে পাবে পাবে। তারপর কি বল? আপনি পবিত্র আর নির্মলকে ডাকুন। হ্যাঁ ঠিক আছে। কি দারুণ বেকআপ নিয়েছো। হ্যাঁ, তোমার স্যার। তো চেনাই যাচ্ছে না। হ্যাঁ স্যার, একদম চলে যাচ্ছে না। কি করে চলবেন স্যার? আমরা তো ছদ্মবেশ আছি। হনুমান যখন ব্রাহ্মণ সাজে রাবণের মৃত্যুবান চুরি করছিল, তাকে কিন্তু চিন্তা করেছিল। হ্যাঁ স্যার। যাক, তোমরা সব যে নিজের নিজের কাজে চলে যাও। আমি ততক্ষণ কালকে দেশের মঙ্গল কামনা করে যে বক্তৃতা দেবো তার একটা খসড়া তৈরি করে নিই, কেমন? নিন স্যার, আপনি আপনার খসড়া তৈরি করুন। আমরা আমাদের আজকের সভায় আমি বলবো, বন্ধুগণ, কাশ্মীর সমস্যা আমাদের জাতীয় সমস্যা। দেশের বিচ্ছিন্নতাবাদ, পূর্ব ইউরোপের রাজনৈতিক পরিবর্তন, পাঞ্জাবে উপগ্রন্থীদের হামলা, অসমের বড় আন্দোলন, এই সমস্ত কিছুর বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য নতুন কিছু বেবি চাই। বেবি আর দেশের 80 কোটি বেবিদের আত্মহত্যা করার জন্য চাই মুক্ত অ্যান্ড কোম্পানি অরিজিনাল। নমস্কার। না না না, হাসতে ইচ্ছে করছে না, ভাবতে ইচ্ছা করছে না। সঞ্জয় টাকা নিয়ে না ফেরা পর্যন্ত আমার কোনো কিছু কাজ করতে ইচ্ছা করছে না, কিন্তু সঞ্জয় এখনো টাকা নিয়ে ফিরছে না। ফিরে এসেছি স্যার, ফিরে এসেছি। কোন রকমে গাড়ি চালিয়ে পৈতৃক প্রাণ নিয়ে ফিরে এসেছি স্যার। তুমি এখন হাঁপাচ্ছ কেন? কি হয়েছে? অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট মানে লোক টোক চাপা দিয়েছো নাকি স্পটে? না স্যার, হতে হতে বেঁচে গেছে। একটা ভয়ঙ্কর দুঃসাহসী যুবক বাচ্চাটা সরিয়ে না দিলে বাচ্চাটা পুরো শেষ হয়ে যেত। এই কথা বাদ দিয়ে বলো, শ্যামাব্রত গুপ্ত কত টাকা পাঠিয়েছে? সারা শুয়োরে বাচ্চা সেবাব্রত গুপ্ত আমার হাতে টাকা দেয়নি। কি বললে? তবে কার হাতে টাকা দিয়েছে? শালা হারামির বাচ্চা শ্যামাব্রত গুপ্ত। শালা তোমাকে বিশ্বাস করেনি, শালা মাবদাবাজি পেয়েছে। কায়দা করে 1 লরি ড্রাগ আমি বাইরে পাচার করে দিলাম, আর শালা টাকার বেলায় শালা ফোনটাও দেখছি কাল থেকে বিধবা হয়ে গেছে। কাজ করে না স্যার, কোন শালা সরকারি কর্মচারী ঠিকঠাক কাজ করে না। তুমি ঠিক বলেছো সঞ্জয়, এর জন্য দেশটা শালা জাহান নামে যাচ্ছে। চলে গেছে। তোমরা চিনতে পারছেন না স্যার? কি করে পারবে? আমরা যে ছদ্মবেশে আছি। ছদ্মবেশে? বহুরূপী ছদ্মবেশ। আপনারাও যেমন বহুরূপী আর আমরাও তেমনি বহুরূপী। পবিত্র। আরে পবিত্র তুমি? হ্যাঁ স্যার। আর এ হচ্ছে নির্মল। নির্মল, বাহ, তোমাদের দারুণ মানিয়েছে, দারুণ মেকআপ নিয়েছো তোমরা, তোমাদের চেনাই যাচ্ছে না। কেন তো আপনাদের যাচ্ছে না স্যার? ওই পুলিশের পোশাক পরে যা চালিয়ে যাচ্ছে, আরে চালিয়ে যাচ্ছে না বলে এই দেশটা জাহান নামে যাচ্ছে। এই শালা পবিত্র, তুই কি লাইন চেঞ্জ করতে চাইছিস নাকি বলতো? আরে ঠিকই শুনেছিস তুই। এই অর্জুন বাবুর মতন আমি সিস্টেম চেঞ্জ করার কথা ভাবছি। পবিত্র শুধু অর্জুন বাবুর নাম তো শুনে আপনারা চমকে উঠলেন। সে কি দারুণ দুঃসাহস নিয়ে ঝাঁপিয়ে পড়ে একটা বাচ্চা আর তার মাকে যদি বাঁচাতে দেখতেন। দেখে আপনাদের টাকা তুমি তোমার ভাগের টাকা নেবে না? আমার প্রথম ভাগ শেষ, এবারে বর্ণ পরিচয়ের দ্বিতীয় ভাগ শুরু। আপনারা বুঝবেন না স্যার, পবিত্র পাপের লাইন থেকে পা তুলে নিতে চাইছে। সেবব্রত গুপ্ত কথা চেনে না। তোমার ভাগের টাকা? আমি আমার ভাগের টাকা অনেক আগেই বুঝে নিয়েছি স্যার। তার মানে আপনারা ঠিকঠাক ভাগ করতেন না, আর যেটা করতেন সেটা হতো মাদরের 3 ভাগ। নির্মল, এটা নবনীতি সুধার গল্প। সারা সমাজ বিরোধীদের মুখে কালচার। স্যার। সঞ্জয়, তুমি এই টাকাগুলো শিবানী লাহিড়ীর লাশের পাশে রেখে ঢাকা দিয়ে দাও। শিবানী লাহিড়ী মৃতদেহের পাশে 50,000 টাকা, অথচ শিবানী লাহিড়ী মাত্র 500 টাকার জন্য আত্মহত্যা করেছি। রিপোর্টে প্রকাশ
এটা নাকি সমাজতান্ত্রিক আত্মহত্যা। শালা চোর, চিটিংবাজ, সেপাই সঞ্জয়টাও মাঝে মাঝে মহাভারতে এরই যুগে ফিরে যায়। অনিরুদ্ধ, স্যার, এই হারটা মালখানায় জমা করে দিয়েছো। কি হলো? এতক্ষণ ধরে দেখার কিছু নাই, ওটা ছিনতাই করা হার, কারু দেওয়া উপহার নয়। উপহার আপনি নিতে দিলেন কই স্যার? কি বললাম পরে বুঝবেন, যখন আপনার চাকরিটা থাকবে না। গেট আউট! কর্তব্যের গেট পেরিয়ে যে এখন আপনার সামনে আসেনি, তাকে আপনি গেটে বলছেন কেন স্যার? কে তুমি? আমি অর্জুন। তোমার কোলে ঘুমিয়ে থাকা ছেলেটি কে? অর্জুন পুত্র অভিমন্যু নিশ্চয় নয়, হয়তো কর্ণপুত্র বিস্কেট হলে হতে পারে। আমার সঙ্গে রহস্য করে কথা বলছো, তোমার সাহস তো কম নাই যুবক। আপনি তো জানেন অর্জুন দুঃসাহসী ছিল বলে ভগবান শ্রীকৃষ্ণ তার রথের সারথি হয়েছিলেন। বাহ, কি অপূর্ব তোমার শাস্ত্র জ্ঞান! শুধু শাস্ত্রই নয়, আমি এক জানত বিদেশের ছাত্র দারোগাবাবু, বিজ্ঞান আমাকে জ্ঞান করতে পারিনি। তোমার ভূগোল নয়, পুরো রুটির মতোই পাতলা। তুমি পাগলের মতো চিৎকার করে বলি, সুকান্ত তুমি ঠিকই লিখেছ, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। সুকান্ত পড়েছ, রবীন্দ্রনাথ পরনি রবীন্দ্রনাথ। যাহারা তোমার বিষায়েছে বায়ু, নিভাইয়েছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছো ভালো? দারোগাবাবু, কবিতার এই লাইনগুলো আমার মা যখন আমাকে বলে তখন আমি বারবার শোনাই। তোমার মায়ের নাম কি? আরতি ভট্টাচার্য। বাবার নাম? আমার বাবা নেই। বাবা নেই? আমি শুধু মায়ের ছেলে। তাই ছেলেবেলায় আমি যখন আমার মাকে জিজ্ঞাসা করতাম, মা ও মা বলো না আমার বাবার নাম কি, মা তখন কাঁদতে কাঁদতে বলতো তোর বাবার নাম ভগবান। দাদু বলতো আমার বাবার নাম ভগবান। আমি ভালো ফটি গাছ ছেড়ে চিৎকার করে বলতাম, এই ভগবান যার বাবা, তোর মাকে এমনই করে কাঁদতে হয়। কি অপূর্ব, তুই তোকে এইভাবে এই অবস্থায় দেখবো আমি তো ভাবতে পারছি না। পুলিশের গাফিলতিতেই পুলিশ অফিসারের নাতি তাহলে অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট? কার গাড়িতে? গাড়ির নাম্বার কত? গাড়ির নাম্বার দেখার সুযোগ পাইনি বাবা। কি হয়েছিল বাবা? ওই ভদ্রলোক আমাদের মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন। কি হয়েছিল বাবা? আপনাদের কথা মতো আমি আপনাদের ঠিক জায়গায় পৌঁছে দিয়েছি, এবার আমি চলি। কি বললে? শুধু ইংরেজি নয় রূপ, ইংরেজি নয়, প্রথম জীবনের প্রথম ভাগটাই যে আমার পড়া হয়নি। যাবার আগে আমাদের চিকিৎসার খরচের টাকাটা নিয়ে যেও ভাই। হ্যাঁ, তোমার মতন একটি ছেলে যদি আমার দেওর হতো, তাকে তো আমি ভাই বলেই ডাকতাম। মা, তুমি চুপ করো। ওই মত শব্দটা তুমি আমার সামনে উচ্চারণ করবে না। এই নাও 500 টাকা। আপনার নাতি আমাকে আঙ্কেল বলে ডেকেছে, উনি আমাকে দেওয়ার বলেছেন। আপনি শুনেছেন আমার মায়ের মুখে উচ্চারিত কয়েকটা কবিতার লাইন, তুই জীবনের লাইনটা আজ আমার কেমন যেন উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। দারোগা বাবু, আপনি টাকাগুলো রেখে দিন। টাকা হয়ে ভাইপোর চিকিৎসার টাকা, দেওর হয়ে বৌদির চিকিৎসার টাকা আমি কি হাত পেতে কোনোদিনও নিতে পারি? কোনোদিনও পারবো না। তাহলে তুমি একটা জিনিস নিয়ে যাও অর্জুন। কি জিনিস দারোগা বাবু? যে জিনিসটা চোখে দেখা যায় না, যে জিনিসটা রূপ বর্ণনা করা যায় না, ভাবে ভাষায় ব্যঞ্জনায়। বাবু এসো, এসো আমার বুকে এসো অর্জুন। তোমাকে দেখার পর থেকে তোমাকে স্পর্শ করার লোভ আমার এই বুকটাকে সমুদ্রের মতো উত্তাল করে তুলছে। অর্জুন, তুমি নিয়ে যাও এই বঞ্চিত ব্যক্তিত্বের ব্যথা ভরা হাহাকার। অর্জুন! মা, ও মা, শুনতে পাচ্ছ না? সব বাবা, কারো কোনো সারা শব্দ নাই। মা, দাদু সব গেল কোথায়? বাড়িতে কে আছে? আপাতত আমি। কি দরকার, কাকে চাই? আচ্ছা আচ্ছা, এটা কি অর্জুন ভট্টাচার্যের বাড়ি? আগে হ্যাঁ, আপনি? আমার নাম সাধনা, সাধনা গুপ্ত। বাবার নাম সেবাব্রত গুপ্ত। আশ্চর্য, এই বাড়িতে আমি কখনো আগে আসিনি, অথচ তুমি আমাকে চিনলে কি করে? আমার নামটাই বা জানলে কি করে? আপনি না হাসলেও আপনার ছবি যে অনেক আগেই এসে গেছে, তাই আপনার ছবির সঙ্গে মিলিয়ে আপনাকে আমি ঠিক চিনে নিয়েছি। তাই আমিও কিন্তু তোমায় ঠিক চিনতে পেরেছি জয়। আরে বাবা,
এই যে দেখছি আমারও উপরে যায়। না আমি না হয় আপনার ছবি দেখেছিলাম, আপনি আমাকে কি করে চিনলেন? তোমার দাদার মুখে তোমার সব কথা শুনেছি। তোমার বাবা মা কেউ নেই, অর্জুন তোমাকে বস্তি থেকে তুলে এনে মানুষ করেছে। আপনি? আর আপনি নয়, এবার থেকে শুধু তুমি। তাহলে আদেশ করুন দেবী, কি? এবার থেকে আমি বৌদি বলে ডাকি। এই না, একদম না, খবরদার আমাকে বৌদি বলবে না কিন্তু। বৌদি, বৌদি। পিঠটা জুড়িয়ে গেল। হা হা হা। এই রে, আপনি? কেমন ঠকেছি বৌদি? বৌদি মানে? সব বলে দিয়েছি। বুঝতে পারছো না দাদু? কাছে এসো, কানে কানে বলি। আমি তাহলে এবার সত্যি সত্যি চলে যাব। অনেক দাঁড়াও রাধারানী, শ্যাম ছোড়ারে ডাকিয়ে আনি। কেমন যাব তো? সব বলে দিয়েছি। এ দাঁড়াও দিদি ভাই, ওর জন্য দেখানো ছবির সঙ্গে আমার মুখটা একটু মিলিয়ে দেখি। দাদু, যেন লক্ষ্মী প্রতিমা। জয়, তোর বয়ের কাছে ওদের আমি কিভাবে বলি বলতো? ওসব আমি জানি না দাদু। তোমার সঙ্গে দাদার সাধনাদির বিয়ের কথাটা বলতেই হবে। ছড়ি, তোমার কি আর বিরহ সহ্য হচ্ছে না? দাদু, এবার কিন্তু আমি সত্যি সত্যি চলে যাব। হ্যাঁ কি বৌদি, দাদার সঙ্গে দেখা না করেই চলে যাবে? হ্যাঁ, যাব যাব যাব। তাহলে যাই, দাদাকে গিয়ে বলবো দাদা তোর আর যাবার দরকার নেই, বৌদি চলে গেছে। এইবার কি হবে? ভগবান ওদের প্রাণ। লম্বা লম্বা চুল কি? এমন মাথায় বেঁধে দেব লাল গেঁদা। ওরে বাবা, বড় লোকের বেটি লোক, লম্বা লম্বা চুল এমন মাথায় বেঁধে দেব লাল গেঁদা। এমন মাথায় বেঁধে দেব লাল গেঁদা ফুল। দেখেছো তো আমায় কি বলছে? কি বলছে না দিদি ভাই? ভালোবাসার সরণি, ওরে সরণি, দাদার সঙ্গে দেখা হবে বাবুর বাগানে। ভালোবাসার সরণি, ওরে সরণি, দাদার সঙ্গে দেখা হবে বাবুর বাগানে। বড় লোকের বিকিল লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দেব লাল গেঁদা ফুল। এমন মাথায় বেঁধে দেব লাল গেঁদা ফুল। ভগবান ওদের প্রাণ ভরে হাসতে দাও। আমার বড় ভয় হয়, মনে হয় আমাদের এই চাঁদের ঘরে ঠিক দীর্ঘস্থায়ী হবে তো। এ বলেছে দাদু দীর্ঘস্থায়ী হবে না। আমি চাঁদকে বলে দেব, আমি চাঁদকে বলে দেব দাদু। দাদু ভাই, আচ্ছা, নীল আকাশের চাঁদু, দাদু ভাই, তুমি অন্য পাড়ায় যেও না গো, ভালোবাসার জাদু। আমি চাঁদকে বলে দেব দাদু। দাদু ভাই, নীল আকাশের চাঁদু, তুমি অন্য পাড়ায় যেও না গো, ভালোবাসার জাদু। আমি চাঁদকে বলে দেব দাদু, আমি চাঁদকে বলে দেব দাদু, আমি চাঁদকে বলে দেব দাদু। দাদু ভাই, চলো বন্ধু, আর এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। কেন দাদু? সে কথা তোমাকেও বলা যাবে না, আর তোমার ভালোবাসার রাজপুত্রকেও বলা যাবে না। আমরা দুই বুড়োতে বসে আলোচনা করব। কি? আমি বুড়ো? আরে হয়েছে না, হয়ে যা, কিছুক্ষণের জন্য বুড়ো হয়ে যা, তুই বুড়ো, ব্যাপারটা জমবে ভালো। এখন তো তোমরা হাসবে, এখন তোমরা দুজনে আমাদেরকে জামান করে হোক তাড়াতে পারলেই বাঁচো। কেন কেন এ কথা কেন বলছো?
ও বন্ধু, তাড়াতাড়ি পালিয়ে চলো গো, তোমার গোবর গণের সম্বন্ধে কলা বইয়ের সঙ্গে ভালোবাসার কথা বলে। 4 দিন অফিস যায়নি বলে তুমি নিজেই আমাদের বাড়িতে চলে এলে। এখন দেখছি এসে আমি ভুলই করেছি। সাধনা শোনো, তুমি কি কৈফিয়ত দেবে আমি জানি, কিন্তু তুমি কি জানো একটা মেয়ে একটা ছেলেকে ভালোবেসে কতখানি নিঃস্ব হয়ে যায়? আরে কি হারিয়ে ফেলেছো বল, আমি খুঁজে দিচ্ছি। এই আমার সঙ্গে এরকম ইয়ার্কি করতে তোমার লজ্জা করছে না? সাধনা, সাধনাকে তুমি জানাতে পারতে না? কেন তুমি 4 দিন অফিসে যাওনি? পুলিশ অফিসারের অভিনন্দন পেয়ে তুমি বোধহয় সবটাই ভুলে গেছো, তাই না? বেশ, তাহলে আমি চললাম। আমার না যদি থাকে অর্জুন, তোমার আছে তুমি তা দেবে, তোমার গন্ধ ভরা ফুল অর্জুন আমার কাছে সুরভি দেবে। এই নাম প্রেম, এই নাম প্রেম। আমার না যদি থাকে তোমার আছে তুমি তা দেবে, তোমার গন্ধ ভরা ফুল আমার কাছে সুরভি দেবে। আমি অর্জুনের মা, তুমি আমাকে না বললেও বাবার মুখ থেকে আমি তোমার কথা শুনেছি, জয়ের মুখ থেকে আমি তোমার কথা শুনেছি। অর্জুন মায়ের চোখকে ফাঁকি দিয়ে এমনি করে পালাতে চাইছি না মানে তা কেন, আমার ভীষণ। কেন বাবা? আমি তো কখনো কোনোদিনও তোদের চলার পথে বাধার সৃষ্টি হয়নি, তাহলে কেন মায়ের কাছে এত লজ্জার এই ঘটনা কেন না গোপন করে রেখেছি? আমি বলছি দোষটা ওর নয়, দোষটা আমার। হ্যাঁ কেন? আসলে আমি তো কায়স্থের মেয়ে আর অর্জুন ব্রাহ্মণের ছেলে, তাই আমাদের এই ভালোবাসার সম্পর্কটাকে যদি আপনি মেনে না নেন। এত বড় লোকের মেয়ে হয়ে এত ছোট মন কেন মা সাধনা তোমার? সম্বন্ধ করে বিয়ে করলে আমি জাতের বিচার করতাম, কিন্তু তোমরা যখন দুজনকে ভালোবেসে বিয়ে করতে চলেছ তখন আমার কাছে ভালোবাসার তো কোনো জাত নেই। এই অর্জুন শোন, তোদের ভালোবাসা চিরটা কাল যেন সন্দেহ মুক্ত হয়ে থাকে, তোর ভালোবাসায় যেন কখনো কোনোদিনও ওই মেয়েটা চোখের জল না ফেলে। মা আজ আমি আসি, কেমন? আসি অর্জুন। অর্জুন আমার সোনা মণিমা, আরে কে ডাকলো? আরে অপু তুমি এসেছো। তোমার মা কোথায়? আচ্ছা আমি এখনই কে বৌদিকে ডেকে নিয়ে আসছি। মা গো, এই সেই বাচ্চাটা, তুমি এর সঙ্গে কথা বলো, আমি আসছি। বৌদি, আমি কি স্বপ্ন দেখছি নাকি? ছোটবেলার রবির সঙ্গে বাচ্চাটার কি অদ্ভুত মিল। খোকা, তোমার
তোমার নাম কি? আমার নাম অপূর্ব। ও অপু, তুই তো দেখছি ঠাকুমার সঙ্গে খুব ভাব জমিয়ে ফেলেছিস। এসো মা এসো। আমি না তোমাদের কথা অর্জুনের মুখে শুনেছি, তোমাদের সকলেরই মিষ্টি ব্যবহারে ছেলে তো একেবারে আমার পাগল হয়ে গেছে। না মানা, অর্জুন ঠাকুরপো সেদিন যে আমাদের উপকার করেছে, বিনিময়ে আমরা কিছুই করতে পারিনি। আপনি আশীর্বাদ করুন, আমি যেন সারা জীবন ঠাকুরপোর উপকারের কথা মনে রাখতে পারি। আপনি আসুন কাকিমা, আমিও মায়ের পুজোর সিঁদুর আপনাকে পরিয়ে দিই। এই দুষ্ট ছেলে, ঠাকুমাকে প্রণাম করেছিস? কি করে করবো? ঠাকুমাদের দোকান থেকে আমাদেরকে কেমন করে তাকিয়ে আছে। শিশুর চোখ তো ঠিক ধরে ফেলেছে। ভালো করে প্রণাম করি ঠাকুমা। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে। আমাকে যেমন করে তুমি প্রণাম করলে, এমনি করে তুমি তোমার ঠাকুমাকে প্রণাম করো তো বাবা। আমার দাদু আছে, ঠাকুমা নেই। তোমার দাদুর তাহলে আমার মতোই ভাগ্য। তার মানে কাকা বাবু মারা যায়নি, মায়ের জীবন থেকে হারিয়ে গেছে। আশ্চর্য, আমার শ্বশুরের সঙ্গে কাকিমার ভাগ্যের কি অদ্ভুত মিল। হ্যাঁ মিলই তো, অদ্ভুত মিল। এই বাচ্চাটার মুখে দাদু ভাই, ওরে দাদু ভাই, তুই যদি আমার নাতি হতি। কাকিমা আজ তাহলে আসি, ড্রাইভার তাড়া দিচ্ছে, আবার অন্যদিন আসবো। এসো এসো মা এসো। চল অপু চল, তুমি যেন আমাদের ভুলে যেও না ঠাকুরপো। ভুলবো না ভুলবো না ভুলবো না। আমিও তোমাকে ভুলবো না ভুলবো না ভুলবো না। রবি। ভুল করলে মা, ওর নাম রবি নয়, ওর নাম অপু। অপু? হ্যাঁ, ওর নাম অপু। ওর বাবার নাম রবি। কি বললি? ওর বাবার নাম রবি? তাহলে হ্যাঁ বললাম তো, ওর বাবার নাম রবি ব্যানার্জি। তাহলে বল যে পুলিশ অফিসার তোকে বুকে জড়িয়ে ধরে অভিনন্দন জানিয়েছিল, সেই পুলিশ অফিসারের নাম কি? তোমাকে আমি সব কথা বলেছি, আর তার নামটাই বলা হয়নি। সেই পুলিশ অফিসারের নাম ভুবনী ব্যানার্জি। না না না, এমনি করে কান্নায় ভেঙে পড়লে চলবে না। সে যেমন পুলিশ অফিসার হয়ে ছেলের বউরা থেকে নিয়ে সুখের স্বর্গ তৈরি করেছে, আমিও ঠিক তেমনি করে সেবব্রত গুপ্তের মেয়ের সঙ্গে, সাধনার সঙ্গে আমার অর্জুনের বিয়ে দিয়ে আমি প্রমাণ করে দেব আমি অসতী নই, সন্তান অর্জুনের সন্তান। অর্জুনের জন্মের ঠিক নেই, পিতৃ পরিচয়হীন গরিব ভিখারি অর্জুন ভট্টাচার্যের সঙ্গে আমি সাধনার বিয়ে কিছুতেই মেনে নেব না। কেন মেনে নেবে না বাবা? তুমি তো একজন আদর্শ সমাজসেবক, তুমি না তাহার উপর নাই সাধনা। তাহলে কেন তুমি অর্জুনকে পিতৃমাতৃহীন অনাথিনী জারদ সন্তান বলে ছোট করছো বলো? অর্জুন অসভ্য সমাজের মানুষ, তার সঙ্গে তোকে মানাবে না। বাবা বাবা, এই মুহূর্তে না আমার তোমাকে ঠিক ওই সতীর বাবা দক্ষ রাজার মতন মনে হচ্ছে। কাব্য নয় সাধনা। তবে ভালোবাসা যে কাব্যেরই লিরিক্স বাবা, তাই তো মানুষ ভালোবেসে ঘর ছাড়ছে। কি বলতে চাস তুই? সতী যেমন তার বাবার কথা অগ্রাহ্য করে ওই শ্মশানবাসিনী শিবের গলায় মালা দিয়ে শ্মশানবাসিনী হয়েছিল, ঠিক আমি তেমনি তোমার ওই 7 মহলা অট্টালিকা ছেড়ে এই অর্জুনের হাত ধরে পথে বেরিয়ে যাব। আর তুমি তোমার সর্বশক্তি প্রয়োগ করেও আমাকে কিছুতেই আটকাতে পারবে না। শোনমা সাধনা, আমি তোর বাবা, আমার বয়স হয়েছে, বয়স হলে সব বাবারাই ছেলে মেয়েদের কাছে ছেলের মতো হয়ে যায়। আমার মা হয়ে পুরো ছেলেটাকে কার কাছে রেখে যাবি রে মা? তুই ছাড়া যে পৃথিবীতে আমার কেউ নেই রে সাধনা, আমি কেউ
তোমারই মেয়ে, তাই তোমার সমস্ত বিদ্যাগুলো না একটু একটু করে আমি সব জেনে ফেলেছি। তুমি যখন তোমার সর্ববিদ্যা দিয়েও কোনো কিছু সফল করতে পারো না, তুমি মানুষের অভিনয় করে মানুষের দুর্বল জায়গাটাকে আঘাত করার চেষ্টা করো। তুই চাইলে অর্জুনের থেকে অনেক ভালো ছেলের সাথে আমি তোর বিয়ে দেবো রে মা। বাবা, মেয়েদের জীবনে না ভালোবাসার থেকে ভালো আর কোনো কিছু হতে পারে না। তাই ভালোবাসাহীন ভালোকে মেয়েরা কিছুতেই মেনে নিতে পারে না। তাই আমি আমার ভালোবাসার প্রথম পুরুষ অর্জুনকেই বিয়ে করব। আর এই শেষ কথাটা আমি শেষবারের মতন তোমায় জানিয়ে দিয়ে গেলাম। ভালোবাসার প্রথম পুরুষ অর্জুনের সঙ্গে তোর বিয়ে হবে না। অর্জুন আমার শত্রু যেন তাকে আমি আমার কোম্পানিতে নিয়োগ করেছিলাম এই জন্য যে তার অসীম শক্তি আর সাহসকে স্মাগলিং এর কাজে লাগিয়ে আমি লাখ লাখ টাকা ইনকাম করব। কিন্তু আমার সে আশাই ছাই দিয়ে আমার বংশের ইজ্জতের দিকে হাত বাড়িয়েছে। অর্জুন তোমার সেই হাতটাকে আমি অপারেশন করে ডাস্টবিনে ফেলে দিবেন, তাই না মিস্টার গুপ্ত? যে কাজটা তোমার করার কথা ছিল সেই কাজটাই আমাকে এখন করতে হবে মিস্টার রবি। কিন্তু কেন তা করবেন স্যার? আপনি তাকে চাকরি দেওয়ার পর থেকে অর্জুন আমাদের কোম্পানির পক্ষে অনেক ভালো কাজ করেছে। তাকে ভালো কাজ করার জন্য চাকরি আমি দেইনি। শুধু অর্জুনকেই নয় স্যার, আমাদের কাউকেই আপনি ভালো কাজ করার জন্য চাকরি দেননি। নট অনলি দ্যাট, আপনি শুধু নিজের ছাড়া কারো ভালো কোনোদিন চিন্তা করেননি। মিস্টার রবি, তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? তোমার কি পঞ্চজ্ঞান লুপ্ত? সুপ্ত মনসত্ব একটু একটু করে জেগে উঠেছে ওই অর্জুনের সঙ্গে বন্ধুত্ব হওয়ার পর। অর্জুনকে কাছে পেয়ে আমার সুস্থ মানুষের মতো বাঁচতে ইচ্ছা করছে। আপনার কথাই, শুধুমাত্র আপনার কথাই যে অর্জুনকে আমি সত্য ভেবেছিলাম, সেই অর্জুনই আমার স্ত্রী পুত্রকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। আমার বাবার জীবনে এনে দিয়েছে স্বর্গীয় স্বাদ, যে স্বাদ আমি বাবার জীবনে কোনোদিন পৌঁছে দিতে পারিনি। ও সেই জন্যই বর্তমানে অর্জুন তোমার বন্ধুর মতো, তাই না? শুধু বন্ধুর মতোই নয় স্যার, অর্জুন আমার ভাইয়ের মতো। কিন্তু মিস্টার রবি, ওই মতো শব্দটা ভীষণ ভয়ঙ্কর। আপনার কথাটা ওই মতর মধ্য দিয়ে পাপের সাপ এসে বিশ্বাসের বুকে ছবল মারে। আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি না স্যার। বুঝতে পারবে সেদিন যেদিন দেখবে তোমার স্ত্রী অঞ্জলি ওই পাঁচটার অর্জুনের বন্ধুর মতো হয়ে বসে আছে। ইউ আর গোয়িং টু রং ওয়ে রবি। সার কথা বলছি, এসো এসো কাছে এসো কাছে এসো। মাথা গরম করে না ছোড়া, মাথা গরম করে না। শোনো, তোমার সঙ্গে তোমার স্ত্রী অঞ্জলি দেবীর ভালো সম্পর্ক নেই, অথচ তার উঠতি যৌবন তো যৌবনকে কাঁধে পেতে চাইবে। শীঘ্রই তুমি দেখতে পাবে তোমার ভাইয়ের মতো বন্ধুর মতো অর্জুন তোমার স্ত্রীর বইয়ের মতো হয়ে বসে আছে। না না, ও কারণে আমি উত্তেজিত হয়ে পড়ছিলাম। মিস্টার গুপ্ত হয়তো ঠিক কথাই বলছেন। আমার চোখে দেখা ঘটা হতো মিথ্যে নয়। গত রবিবার ওদের সিনেমায় যা অর্জুনকে জোর করে অঞ্জলির মিষ্টি খাইয়ে দেয়া, ও না না, আমি ভাবতে পারছি না যে অর্জুনকে আমি ভাইয়ের মতো ভালোবেসেছিলাম, সেই অর্জুন আজ আমার এত বড় শত্রু। ভুল হয়ে গেল স্যার। ভুল হয়েছিল কিছুদিন আগে, এখন সেই ভুলটাকে আমি সংশোধন করে নিলাম। অনেক মানুষ খুন করেছো, তাই না? আগে করেছি স্যার, এখন অনুশীলনে ছুরি কাটাতে আমি নিজেই নিহত। আর মানে সন্ন্যাসী হয়ে বৃন্দাবনে চলে যাবে ঠিক করেছো? যাবো না, তবে চেতনার জংশনে আমি জীবন গাড়িটাকে দাঁড় করিয়ে দেবো। তাহলে নির্মল তোমার সম্পর্কে যে রিপোর্ট করেছে, ব্যানার্জি বাবু, পিঁপড়ের কখনো পাখা গজায় তুমি জানো? মরবার জন্য পিঁপড়ের পাখা গজায়, পাখা গজালে পিঁপড়ের মৃত্যু হয়। মৃত্যু তবুও তো সে অন্ধকার গর্ত থেকে বেরিয়ে আসতে পারবে। পবিত্র কিছুক্ষণের জন্য আলোয় বিতরণ করে এই অন্ধকার যন্ত্রণাটাকে খুব
গাফলতি করে মিস্টার ব্যানার্জি বাবু? থামুন, আমাকে আমার কথা শেষ করতে দিন। এই অর্জুন বাবুকে মার্ডার করার কথা সবচেয়ে ভাববেন না, আর আমি আপনাদের আদেশ পালন করলাম না বলে আমাকেও পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। কারণ কারণ আমি বিপ্র নই, এই অন্ধকার থেকে বেরিয়ে আসা একজন পবিত্র মানুষ। মিস্টার সেবব্রত গুপ্তর চাকরি ছেড়ে দিয়ে এই মুহূর্তে আমি চিরকালের জন্য বেরিয়ে চললাম। গুড বাই। মিস্টার সেবব্রত গুপ্তকে তুমি চেনো না শয়তান, চেনো না তার এই রাইট হ্যান্ড তার রবি ব্যানার্জিকে। কোথায় গিয়ে তুমি আত্মরক্ষা করবে? তোমাকে আমি না 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 না, সে কথা পরে এখন আমার একমাত্র কাজ অর্জুনকে মহাপ্রস্থানের পথে পাঠিয়ে দেওয়া, তাই না স্যার? সেজন্য ঠিক এই মুহূর্তে আমি তোমার কথাই ভাবছিলাম। ভাবতেই হবে স্যার, কারণ মিনিটের কাঁটা ঘুরলে ঘন্টার কাঁটা ঘুরতেই হয় স্যার। থ্যাংক ইউ নির্মল, থ্যাংক ইউ। 7 দিনের মধ্যেই অর্জুনকে। কথা এখানেই শেষ, কাজ এখান থেকেই শুরু। অর্জুনের মাথাটা আমার মাথা পড়ে থাকবে আর দেহটা থাকবে ওই মানিক তলার গলিতে। গুপ্ত বাবুকে বলবেন এবার পাওনা টাকা অনেক বেশি লাগবে, কারণ অর্জুন বাবুকে খুন করতে হলে পাওনা টাকা 3 ভাগ হবে। 3 ভাগ? হ্যাঁ স্যার, পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল, তাই 1 ভাগ আপনার, 1 ভাগ আমার, আর 1 ভাগ আপনার শালার। কিন্তু কোনো কিন্তু নয় স্যার, 3 ভাগ জলের ভয়ে 1 ভাগ স্থল। আপনার বাবা পুলিশ অফিসার ভুবন ব্যানার্জি বড়ই বিপন্ন। বিপন্ন? বিপন্ন তো হবে, আরো বিপন্ন হবে তখন তখন বাবার অতি স্নেহের পাত্র মাস্টার অর্জুনকে খেলার মাঠ থেকে একেবারেই বল আউট করে দেবে, তাই না ডার্লিং? তুমি তোমার সব কথা আমি শুনতে না পেলেও কিন্তু কিছু কথা আমি শুনেছি। অর্জুন তোমার শত্রু বলে ও কিন্তু আমারও শত্রু ডার্লিং। পল্লবী, তুমি আমাকে এত ভালোবাসো? মনে মনে তোমাকে স্বামীর আসনে বসি কত স্বপ্ন দেখেছি গো। তোমাকে নিয়ে আমি কত অভিনয় করেছি তা তুমি জানো না। পল্লবী, আমার পল্লবী, তুমি আমাকে কাঁদিও না প্রিয়তম। তুমি আমার জীবন থেকে চলে গেলে তাহলে যে আমি নিজে শেষ হয়ে যাব, সহ্য করতে পারবো না। তোমার ভালোবাসায় আমি ধন্য পল্লবী, কিন্তু হঠাৎ তুমি হারিয়ে যাওয়ার কথা বললে কেন? অর্জুনকে খুন করার অপরাধী তোমার যদি ফাঁসি হয়, হ্যাঁ, ওই সেবব্রত গুপ্তকে তুমি চেনো না, মানে সব দোষ যদি তোমার ঘাড়ে চাপিয়ে দেয়, তাহলে জানোয়ার অর্জুনকে খুন করার দায়িত্বটা তুমি আমার হাতে তুলে দাও, আমি সময় বুঝি ওকে একেবারে শেষ করে দেব। তা যদি পারো পল্লবী, তা যদি পারো, তাহলে তোমাকে আমি বিয়ে করে ঘর বাঁধবো, এই কথা দিলাম। স্বপ্ন। অর্জুনকে শেষ করার দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত হলাম। মিস্টার রবি ব্যানার্জি, তুমি আজও আমার কাছে হেরে গেলে। অর্জুন, তোমাকে ভালোবেসে আজ আমি কি নিখুঁত অভিনয় করলাম তা তুমি দেখতেও পেলে না। তোমাকে ভালোবেসে আমার বুকের বকুল একটা একটা করে মাটিতে ঝরে পড়লো। আপনি অরুণ বাবুকে ভালোবাসতে চাইছেন কেন দিদিমণি? আমি তাকে ভালোবাসি বলে। কিন্তু তিনি তো আপনাকে ভালোবাসেন না, সেই হিসাব কি আপনি করেছেন? ভালোবাসা কি কোনো হিসেব করার জিনিস গোপাল দা? কিন্তু পুরোপুরি হিসাব না করলেও কিছুটা তো জমা খরচ রাখা উচিত। ভালোবাসা কি দাঁড়িপাল্লায় ওজন করার জিনিস গোপাল দা? কিন্তু দিদিমণি, একতরফা যে ভালোবাসা সুখের হয় না। আমার একমাত্র বনুঠি আপনার মতো একতরফা ভালোবেসে আত্মহত্যা করতে বাধ্য। গোপাল দা, আমাকে দাদা বলে যখন দেখেছেন তখন দাদা হিসাবেই বলছি, অর্জুন বাবু মিস গুপ্তাকে বিয়ে করবেন। গোপাল দা, তাকে বাঁচাবার এত বড় দায়িত্ব আপনি মাথায় তুলে না নিয়ে আপনি চাকরি ছেড়ে এখান থেকে চলে যান। এখানে আপনি আর বেশি দিন থাকবেন না। গোপাল দা, আমার বোন যে ভুল কাজ করেছে
সে ভুল আপনি আর কোনোদিন করবেন না। গোপাল দা, 10টা টাকা দেবেন দিদিমণি। 10 টাকা? এই নাও। আজ আর ফেরত দেবে এ কথা আমি বলবো না। আমি জীবনে যা খাইনি আপনার দেওয়া এই 10টা টাকা দিয়ে মদ খেয়ে আমি আমার মনের দুঃখ ভুলে যাব। আমি আমার জীবনের দুঃখ ভুলে যাব। আমি আমার মনের কথা ভুলে যাব। গোপাল দা, গোপাল দা, তুমি জীবনে কাউকে ভালোবেসেছিলে গোপাল দা, তাই আমার দুঃখে তুমি আজ দুঃখ পেলে। কিন্তু তুমি না হয় মদ খেয়ে তোমার জীবনের দুঃখ ভুলবে, কিন্তু আমি আমার দুঃখ কেমন করে ভুলবো গোপাল দা? আমি আমার দুঃখ কেমন করে ভুলবো? ও আকাশের পাখির দল, আমার ঘরে দীপ জ্বলে কি? আমার ঘরে দীপ জ্বলে কি? জানিস যদি আমায় ও আকাশের পাখির দল, ও আকাশের পাখির দল, আমার ঘরে দীপ জ্বলে কি? আমার ঘরে দীপ জ্বলে কি? জানিস যদি আমায় বল, ও আকাশের পাখির দল, ও আকাশের পাখির দল, ও বাহ বাহ বাহ, দারুণ অভিনয়, দারুণ। অর্জুন, অর্জুন নয়, বলুন অর্জুন বাবু। আপনি যত তাড়াতাড়ি পারেন এখান থেকে পালিয়ে যান। আর অভিনয়ের কথা বলছেন, আমি যদি আপনার সঙ্গে অভিনয় করতাম তাহলে নিজেকে বিলিয়ে দিয়ে আপনাকে বাঁচাবার চেষ্টা করতাম না। কি বলছো তুমি? অর্জুন, তুমি হয়তো জানো না, গুপ্তা অ্যান্ড কোম্পানির হেড অফিস থেকে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র? মিস গুপ্তাকে তোমার কাছ থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র। মিস্টার রবি ব্যানার্জির স্ত্রী ওই অঞ্জলি দেবী তোমাকে জড়িয়ে ধরে একটা ষড়যন্ত্র চক্রান্ত। যাকে আমি বৌদি মনে করি, যার শ্বশুরকে আমি বাবা মনে করি, যার স্বামীকে আমার নিজের দাদা মনে হয়, তা আমাকে বাবার লোভে সেই বৌদি সম্পর্কে নোংরা কথাটা বলতে তোমার লজ্জা করলো না? নির্লজ্জের মতো আবার আমি তোমায় বলছি অর্জুন, মিস্টার রবি ব্যানার্জি, মিস্টার শিবব্রত গুপ্তা তোমাকে খুন করতে চায়। দয়া করে তুমি এখান থেকে পালিয়ে যাও। আমি আবারও বলছি, দয়া করে তুমি তোমার অভিনয় বন্ধ করো। না, আমি অভিনয় করিনি অর্জুন। আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম, তাই আমার ভালোবাসার প্রমাণ দিতে আমি জীবন দিয়ে বুঝিয়ে দেব আমি তোমাকে কতখানি ভালোবাসি অর্জুন। আমার ভালোবাসাটা কোনো অভিনয় নয় অর্জুন, ভুল করেও না, কোনোদিনও না, কখনো না। ব্যর্থ হয়ে পল্লবী এখন নাগিনী হয়ে উঠেছে। হ্যাঁ, এখনই মহসে পড়বে সাধনার সঙ্গে আমার বিয়ের ব্যাপারে মিস্টার গুপ্তের সঙ্গে আলোচনা করতে। কিন্তু একটা জিনিস আমার মাথায় আসছে না, নারী নাগিনী হয় কখন? যখন তার ভালোবাসার নাকটিকে কাছে না পায়। যদি কোনো কারণে তোমার সঙ্গে আমার বিয়ে না হয়? মশাই, তা তো হবে না, কারণ তোমার সঙ্গে বিয়ে আমার হবে। তোমার এতখানি আত্মবিশ্বাস? হ্যাঁ, এক্ষুনি তোমার মা আসবে আমার বাবার সঙ্গে বিয়ের ব্যাপারে কথা বলবে। আমি জানি সাধনা, এবং সেজন্যই আমি অপেক্ষা করছি। তুমি কি করে জানলে? কিছুক্ষণ আগে অফিসে ফোন করেছিলেন, কিন্তু আমি একটা অন্য কথা ভাবছি। সব ভাবনা বিয়ের পরে ভাববে মশাই। আরে বাবা, এখনই এত ভাবনায় বিভোর হলে চলবে? এখন তো আমাদের ভালোবাসার সময়। তাই তো আমি তোমায় বলবো, আমি চাঁদের জোছনা হয়ে তো
অলোকানন্দান চাঁদের জোছনা হয়ে তোমাকে ভরিয়ে দেব ঝিরি ঝিরি সোনা ঝরা সন্ধ্যা মেরি অলোকানন্দান চাঁদের জোছনা হয়ে। কিন্তু একটা কথা কিন্তু তোমাকে সব সময় মনে রাখতে হবে, জয় করতে গেলে কিন্তু ভয় করা চলবে না। ঠিক বলেছো মা সাধনা, ভয়ের আরেক নাম হলো মৃত্যু। কিন্তু মা, মিস্টার গুপ্ত চান না যে সাধনার সঙ্গে আমার বিয়ে হোক। কিন্তু মিস্টার শিবব্রত গুপ্তের সাবালিকা মেয়ে সাধনা গুপ্ত তো চায়। কিন্তু মা, না, কোনো কিন্তু নয় বাবা, কোনো কিন্তু নয়। ওরে তোরা দুজন আমার দুপাশে এসে দাঁড়া, তোদের দুজনকে সঙ্গে নিয়ে আমি মিস্টার শিবব্রত গুপ্তের সঙ্গে দেখা করতে যাব। মোহাম্মদকার কষ্ট করে পর্বতের কাছে যেতে হবে না, পর্বত নিজেই হাজির হয়ে গেছে। কি হলো? তুই মিস্টার শিবব্রত গুপ্তকে দেখে এভাবে চিৎকার করে উঠলে কেন? উনি সাধনের বাবা মিস্টার শিবব্রত গুপ্ত। এতদিন ধরে যে কথাটা গোপন ছিল সেই কথাটা আজকে তোকে বলছি, তুই ভালো করে শোন। ওই অমানুষটা তোর মায়ের ইজ্জত কেড়ে নিতে চেয়েছিল। আমার জন্যই আমার সোনার সংসারটা ভেঙে খান খান হয়ে গেছে। ওরে ওই জানোয়ারটার নাম শিবব্রত গুপ্ত নয়। শিবব্রত গুপ্ত নয়? না, শিবর আড়ালে লুকিয়ে থাকা ও লম্পট জানোয়ার নিখিল গুপ্ত। তুমি ঠিক বলছো। তোর মায়ের আদেশ তুই শোন অর্জুন। ওই নিখিল গুপ্তের বংশের ইজ্জত, তার আভিজাত্যের ইজ্জত, তার অহংকারের ইজ্জত, ওই সাধনাকে তুই ছিনিয়ে নিয়ে আ। আমার জীবনের শেষ সম্বল সাধনাকে ছাড়বো না। মিস্টার গুপ্ত, এই মুহূর্তে আমি আমার জীবনের সমস্ত সিস্টেম চেঞ্জ করে তোমার হাত থেকে তোমার মেয়ে সাধনাকে ছিনিয়ে নিয়ে আমি আমার মায়ের অপমানের প্রতিশোধ নেব। নিদারুণ প্রতিশোধ। তুই পারবি না জানোয়ার, সাধনা আমার মেয়ে। আপনি আমার লজ্জা করছে যে তুমি আমার বাবা। সাধনা করো নিখিল গুপ্ত, তুমি তোমার মৃত্যুর সাধনা শুরু করো। আজ থেকে তুমি আমার শত্রু, মায়ের অসম্মানকারী জঘন্য শত্রু। আমি তোমার মতো শত্রুকে ভাসিয়ে রেখে এই পৃথিবীর মাটি কলঙ্কিত করবো না। আজ সাধনাকে নিয়ে চললাম, এবার যেদিন আসবো সেদিন মুছে দেবো তোমার কুৎসিত জীবনের বাষ্পের ইতিহাস। আমি দানব মানব দেবতার হই, ঈশ্বরের আমি চিরদুর্জয়, আমি পুরুষোত্তম সত্য, আমি তাপিয়া তাপিয়া মাটিয়া ফুটি, স্বর্গ পাতাল মর্ত, স্বর্গ পাতাল মর্ত, স্বর্গ পাতাল মর্ত। আমি পিছনে নিয়ে যাবো জানোয়ার। ভুবন ব্যানার্জি এখনো তোর পরিচয় জানে না, তাই তোরা পরিচয় দেবার আগেই আমি থানায় গিয়ে তোদের শেষ পরিচয় করিয়ে দেব। গাড়ি ঘোড়াও হৃদয় সঞ্জয়, শিগগিরই ছুটে এসো, সর্বনাশ হয়ে গেছে। সঞ্জয়, এই সঞ্জয়। আগে এই যে স্যার আমি এসে গেছি। কি করছিলে এতক্ষণ, ঘুমোচ্ছিলে নাকি? গতকাল নাইট ডিউটি গেছে তাই টাইট করে দেবো। থানার ডিউটি আটছে ঘুম, এদিকে আমার রাতের ঘুম চলে যাচ্ছে। কেন স্যার? এই মাত্র মিস্টার গুপ্ত ফোন করে জানালে অর্জুন নামে সেই ছোড়াটা সাধনাকে নিয়ে পালিয়ে গেছে। বলেন কি স্যার? মিস্টার গুপ্ত আসছেন, যেমন করেই হোক সাধনা দেবীকে খুঁজে বার করতেই হবে। কোনো দরকার নেই স্যার, আমরা নিজেরাই ধরা দিতে এসেছি। তোমরা নয়, বলুন আপনারা। তুমি সাধনা দেবীকে নিয়ে পালিয়ে এসেছো? অর্জুন আমাকে নিয়ে পালিয়ে আসেনি, বরং আমি আমার বাবার ওই 7 মহলিকা অট্টালিকা থেকে অর্জুনের হাত ধরে স্বইচ্ছা এখানে চলে এসেছি। এই কথাগুলো আপনি আপনাদের ডায়েরিতে লিখে নিন। আমাদের আর কোনোদিন কখনো খোঁজবার চেষ্টা করবেন না, কারণ আইনের চোখে আমরা সাবালক সাবালিকা, ভারতীয় দণ্ডবিধির কোনো ধারায় আমাদের ধরে বেঁধে রাখতে পারবেন না। কি বললেন? আমরা চললাম। নমস্কার। নমস্কার। স্যার হাতে পেও ছেড়ে দিলেন। কি করবো বলো? সাধনা দেবী স্বেচ্ছায় অর্জুনের সঙ্গে চলে এসেছে। কাজেই 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 একজন সাবালিকা মেয়ে
যদি স্বেচ্ছায় বাড়ি থেকে চলে আসে তাহলে তাকে অ্যারেস্ট করতে কোন দূরের কথা, বাধা দেওয়া আমার পক্ষে বেআইনি। তাছাড়া আইন আমি শুধু শুধুই জানাতে নেব কেন? শুধু শুধু নয় মিস্টার অনিরুদ্ধ বাবু, আমি আপনাকে 10,000 টাকা দেব। কেমন করি হোক ওই অর্জুনকে পৃথিবীর মাটি থেকে আউট করে দিতে হবে। কিন্তু কোনো কিন্তু নয় অনিরুদ্ধ বাবু, সে আমার একমাত্র মেয়ে সাধনাকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে তুলে নিয়ে গেছে। কিন্তু সাধনা মন্ত্রী এই মাত্র এসে বলে গেলেন তিনি স্বেচ্ছায় অর্জুনের সঙ্গে পালিয়ে গেছে। আমি আপনাকে 30,000 টাকা দেবো। ওই স্বেচ্ছায় কথাটা ডায়েরির পা থেকে কেটে ছিঁড়ে ফেলে দিয়ে সেখানে ছিনতাই বা জোর করে শব্দটা লিখে দেবে। মিস্টার গুপ্ত সেই সঙ্গে আরো লিখে দেবেন যে সাধনা একা ছিনতাই করে নিয়ে যায়নি, তার সঙ্গে ছিল বিখ্যাত গুন্ডা পবিত্র রায়। আপনার কি লাভ হবে? পুলিশের চাকরি করেন মশাই, পলিসি জানেন না? পলিসি অর্জুনকে আমি অন্য গুন্ডাদের মার্ডার করিয়ে সেই দোষটা চাপিয়ে দেবো শালা পবিত্র ঘাড়ে। আমি প্রচার করে দেব সাধনার যৌবন কে আগে ভোগ করবে, এই নিয়ে মারামারি করতে করতে ওই শালা পবিত্র অর্জুনকে মার্ডার করে দিয়েছে। এতে সাপও মরল আর লাঠিও ভাঙলো না, বুঝলেন? বুঝলাম, তবু কেসটা এর জন্য আপনাকে আমি 40,000 টাকা দেবো। কি বলছেন মিস্টার গুপ্ত? এই কেসটা 50,000 কম হবে না। ঠিক আছে 50,000 টাকায় যাবো। তবে হ্যাঁ, কাজটা খুব সাবধানে করবেন। আর ওই ভুবন বাবুকে দিয়ে আমরা একটু শক্তভাবে প্রোডাকশনের ব্যবস্থা করবেন, কেমন? শুনুন। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, বলছি আপনার মেয়েকে কে আগে ভোগ করবে ওই কথাটা ডায়েরিতে লিখবো কিনা? আরে লিখবেন, সেই সময় ধর্ষণটাও লাগিয়ে দেবেন, কেসটা আরো জোরালো হয়ে উঠবে। মিস্টার অনিরুদ্ধ বাবু, এই পৃথিবীতে যারা টাকা করেছে তাদের কাছে টাকার ইজ্জতি সবার উপরে। সেখানে মেয়ের ইজ্জত এমনকি মায়ের ইজ্জত নিয়েও তারা মাথা ঘামায় না। পুরনো ডায়েরিটাকে ছিঁড়ে ফেলে দিয়ে গুপ্ত সাহেব যা বলে গেলেন নতুন করে ডায়েরিতে লিখে নাও। আমি ততক্ষণ জিপটা নিয়ে একটা রাউন্ড দিয়ে আসে। সত্য সেলুকাস, কি বিচিত্র এ দেশ। বাবা হয়ে মেয়ের ইজ্জত বিক্রি করা গেল মাত্র 50,000 টাকায়। এ দেশে সব হয়, সব পরে টাকায়। তাই আমি লিখবো, যতই তুমি চেষ্টা করো অর্জুন, বাঁচতে তুমি পারবে না। আইনের সঙ্গে অর্থের যুদ্ধে তুমি কোনো অস্ত্রই খুঁজে পাবে না। জীবনের চরম মুহূর্তে তোমার ধৈর্য সংযম মারতে নিষেধ ভুলে যাবে। তোমার সংগ্রামের রথের চাকা গাছ করবে রাক্ষসী টাকা, তুমি অকালে হারাবে প্রাণ। প্যাসেঞ্জার বন্ধুগণ, ভুবন ব্যানার্জির বাড়ির দিকে এগিয়ে আসছে ঘটনা প্রবাহের রেলগাড়ি। প্যাসেঞ্জার বন্ধুগণ, আপনারা কি চান না 14 নম্বর স্টেশনে গাড়িটাকে দাঁড় করিয়ে দিয়ে এখানে কি ঘটবে তা নিজের চোখে দেখতে? ভুবন ব্যানার্জির বড় ছেলে রবি অঞ্জলির সঙ্গে অর্জুনের সম্পর্ক নিয়ে সন্দেহ করতে শুরু করেছে। তবু ভুবন ব্যানার্জি অর্জুনকে ছেলের মতো ভালোবাসে, অঞ্জলি অর্জুনকে দেওরের মতো ভালোবাসে। অথচ ওরা কেউ জানে না অর্জুনের সঙ্গে যে কিসের সম্পর্ক। তবু কি দুর্নিবার আকর্ষণ অর্জুনের উপর ভুবন বাবু। অপরিচিত পুত্রের প্রতি পিতার কি নিদারুণ বুকের যন্ত্রণা আপনারা নিজের চোখে দেখুন। অর্জুন এ বাড়িতে না এলে আমার বুকটা যেন শূন্য মনে হয়। অর্জুনকে একদিন না দেখলে মনে হয় কতদিন দেখিনি। অর্জুন এখানে প্রায় আসে, আমার ছেলে বৌমা নাতি সবাই তাকে খুব ভালোবাসে। কিন্তু একটা অপরিচিত ছেলের জন্য এতখানি মায়া কেন? কেন এত আকর্ষণ? আমি বলতে পারি বাবা। পাগলি মেয়ে আমার সব বুঝতে পারে, অথচ দেখো আমি ব্যাপারটা বুঝতে পারিনি। আচ্ছা, অর্জুন এখানে কতদিন আসেন বৌমা? 4 দিন বাবা। অথচ দেখো কি আশ্চর্য, মনে হচ্ছে 4 যুগ আমার সঙ্গে দেখা হয়নি। তুমি কি সত্যি বলতে পারো বৌমা কেন এমন হয়? আপনি অর্জুনকে আপনার ছোট ছেলে সোমের মতো মনে করেন। না না বৌমা, ওই মতো শব্দটা তুমি আমার সামনে উচ্চারণ করো না। ওই অভিশপ্ত শব্দটা আমার জীবনের অভিশাপ। আমি অর্জুনকে দেখলে মনে মনে দুর্বল হয়ে পড়ি, কিন্তু তার মধ্যে কোনো মতো নেই। ওই ভয়ঙ্কর কদর্য শব্দ ভাইয়ের মতো, বোনের মতো না।
এই ভুবন ব্যানার্জির বুক থেকে এই মতর ক্ষত আজও মুছে যায়নি, মুছবেও না, কোনো দিনও না। কি আশ্চর্য, ওই মধু শব্দটা শুনলেই বাবা যেন কেমন হয়ে যায়। কোনো কথা বলতে গিয়ে মধু শব্দটা উচ্চারণ করলেই বাবা সেই রেগে যায়। কেন এমন করে? কাকাবাবু, কাকাবাবু, কি হয়েছে অর্জুন, তুমি হাঁপাচ্ছ কেন? কাকাবাবু কোথায় বৌদি? আমি থানায় গিয়েছিলাম, দেখলাম তিনি থানাতে নেই, অথচ এই মুহূর্তে কাকাবাবুকে আমার ভীষণ দরকার। আমি সাধনাকে তার বাড়ি থেকে ছিনিয়ে নিয়ে এসেছি। অর্জুন, সাধনার সম্মতি নিয়ে তোমার মায়ের ইচ্ছে অনুসারে এই কাজ করেছি বৌদি। কিন্তু না বৌদি, কোনো কিন্তু নেই বৌদি। আমি আমার জীবনের চরম শত্রুকে চিনতে পেরেছি, তাই ছুটতে ছুটতে কাকাবাবুর কাছে এসেছি সেই দেশদ্রোহী লম্পট নিখিল গুপ্তকে অ্যারেস্ট করতে। নিখিল গুপ্ত? ওই জানোয়ার গুপ্ত আসলে নিখিল গুপ্ত, যে আমার মায়ের জীবনটাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। ওই জানোয়ারটাকে আমি অ্যারেস্ট করাবো। কিন্তু প্রমাণ ছাড়া তো কোনো কাজ হবে না ঠাকুরপো। প্রমাণ আমি জোগাড় করবো বৌদি, তাতেও যদি কাকাবাবু ওই জানোয়ারটাকে অ্যারেস্ট না করেন তাহলে এই অর্জুনের হাতে তাকে মরতে হবে, আর এটা আমার প্রতিজ্ঞা। তুমি এত উত্তেজিত হয়েও না ঠাকুরপো, আমি যা বলছি মাথা ঠান্ডা করে তাই শোনো। আপনি আমার একটা কথা শুনুন বৌদি, প্রমাণ জোগাড় করতে আমার দেরি হবে। বিনা প্রমাণে কাকাবাবু হয়তো আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু আপনার কথাটা তিনি শুনবেন। আপনি কি আমার হয়ে বলতে পারেন না অনেক অপরাধের অপরাধী ওই সেবক ব্রতগুপ্তের শাস্তি হওয়া উচিত? শাস্তি দেওয়া উচিত সেবক ব্রতগুপ্তকে নয়, চরিত্রহীন অর্জুন ভট্টাচার্য আর চরিত্রহীন অঞ্জলি দেবীকে। দাদা বলে যাকে সম্বোধন করছিস, সেই দাদার বউ অঞ্জলির সঙ্গে প্রেম করতে তোর লজ্জা করে না? আমার সামনে তুমি বৌদি কোনো কথা বলো, তোমার চিপটা আমি টেনে ছিঁড়ে দেবো। আমি বেঁচে থাকতে ঠাকুরপোর গায়ে কাটার আঁচড় দিতে পারবে না। তাহলে তোকেও মরতে হবে কলঙ্কিনী। খবরদার মিস্টার রবি ব্যানার্জি, আমার সামনে তুমি অঞ্জলি বৌদিকে কোনো নোংরা কথা বলবে না। আমার জন্য যদি বৌদির ওপর কোনো অত্যাচার হয় তাহলে তোমাকে আমি সাহসে ছেড়ে দেবো না। তোমার ওই নোংরা মুখটা, ওই অত্যাচারের হাতটা আমি মুচুরে ভেঙে দিয়ে দিনের মধ্যেই তোর লাশ পড়ে থাকবে রে বেজম্মা। আমি তোমাকে জোরহাত করে অনুরোধ করছি, ঠাকুরপোকে তুমি মেরো না। তাহলে তাহলে তুমি আমাকে কথা দাও অঞ্জলি, তুমি নিজের মুখে অর্জুনকে বলবে অর্জুন চরিত্রহীন। বাবা, কার মুখ দিয়ে কি কথা উচ্চারণ করাতে চাইছিস? বাবা, থানায় যাবার সঙ্গে সঙ্গে তোমার দাদা অনিরুদ্ধ আমাকে একই কথা বলেছে। বৌমা, শুনলাম অর্জুন নাকি সাধনাকে নিয়ে পালিয়ে এসেছে। বাবা, আমি বিশ্বাস করি না মা, আমি জানি চাঁদে কলঙ্ক আছে, তবু অর্জুনের চরিত্রে কোনো কলঙ্ক নেই। তুমি বলো বৌমা। কি হলো, চুপ করে আছো কেন অঞ্জলি? নিজের মুখে বাবাকে বলো, না বললে সেই ঘটনাটাই ঘটবে। আমি বলবো। বলো বলো বৌমা, কি হলো? চুপ করে আছো কেন? বলো। আমি তুমি তো জানো আমি তোমাকে কতখানি বিশ্বাস করি। তুমি কি জানো সত্যি কি অর্জুন সাধনাকে নিয়ে পালিয়ে এসেছে? সে কি সত্যি মিস্টার গুপ্তের মেয়ে সাধনাকে, সাধনার ইজ্জত? বলো বলো বৌমা। আমি হ্যাঁ বৌমা বলো। ঠাকুরপো শুধু সাধনার নয় বাবা, সে আমার দিকেও হাত বাড়িয়েছে। কি বললে তুমি? এত বড় সাহস সেই জানোয়ার অর্জুনের! মাস্টার অর্জুন ভট্টাচার্য, ভুবন ব্যানার্জির বংশের মান ইজ্জত নিয়ে খেলা করতে চেয়েছিলি, সেই অপরাধে আমার সামনে আসতে পারিসনি। তুমি চুপ করো মা, আমি থানায় যাচ্ছি। থানা থেকে এক ভ্যান ফোর্স নিয়ে আমি রামপট অর্জুন ভট্টাচার্যের বাড়ি রেড করে অর্জুনকে অ্যারেস্ট করে এমন শিক্ষা দেবো যা থেকে সারা হৃদয়পুর থানার মানুষ আতঙ্কে শিউরে উঠবে। আমি আসছি অর্জুন, আমি আসছি। অর্জুন ঠাকুরপো অ্যারেস্ট হয়ে যাবে। সর্বনাশ! অর্জুন অ্যারেস্ট হয়ে গেলে অর্জুনকে তো মার্ডার করা যাবে না, তাহলে কি হবে? নিজের ফাঁদে নিজেই পড়ে কেমন লাগছে অর্জুন ঠাকুরপো যাতে অ্যারেস্ট হয়ে মার্ডার যাতে তোমরা না করতে পারো, সেই জন্যেই আমি মিথ্যে কলঙ্কের পসরা মাথায় তুলে নিলাম। আফসোস, নিজের জালে আমি নিজেই ধরা পড়ে গেলাম। এখন কি হবে? এখন কি হবে? শয়তানি অঞ্জলি আমার সব চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। তাই অর্জুন যদি না মরে, মরবে আমার স্ত্রী অঞ্জলি। অঞ্জলির
অসম্ভবকে সম্ভব করতে চলেছে আমার নাতি অর্জুন, তাকে হাতিয়ার হিসাবে গড়ে তুলেছে আমার মেয়ে আরতি। এ কি বিবেক, তুমি হাসছো? তোমার মুখে পাগলের প্রলাপ শুনে হাসছে। কি বললে? যে তোমার নিজের মেয়ে নয় তাকে তুমি তোমার নিজের মেয়ে ভেবে বসে আছো, যে তোমার নিজের নাতি নয় তাকে তুমি নাতি সাজিয়ে তোমার সাজানো স্বর্গে বাতি দেওয়ার চিন্তা করছো। হ্যাঁ হ্যাঁ, দেখছি দেখছি তো, আমি অনেক স্বপ্ন দেখছি। তোমার স্বপ্ন সার্থক হবে না। কেন হবে না? কি করে হবে? পুঞ্জীভূত ঘটনার রেলগাড়ি ঝড়ের বেগে ছুটে আসছে। তুমি কি জানো সেই রেলগাড়ির মুখোমুখি ছুটে আসছে একটা ভয়ঙ্কর এক্সপ্রেস, যে কোনো মুহূর্তে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। হতেই পারে, দুর্ঘটনার পর সুঘটনার সূত্রপাত হবে। তাতে তোমার কি লাভ হবে জগদীশ? অর্জুনের সঙ্গে ভুবন ব্যানার্জির পরিচয় হবে, ভারতী তার স্বামীর কাছে ফিরে যাবে। স্বামী স্ত্রী পিতা মাতা পুত্র পুত্রবধূ সব এক হয়ে সুখের সংসার করবে, এই তো আমি জানি। জানো? তুমি বড় বিবেকের মতো কথা বলছো। এই জগতের ভণ্ডার সব জেনে শুনে সত্যকে প্রতিষ্ঠা করবার জন্য তোমার এই গাড়িটাকে নিয়ে যাচ্ছে সেই স্টেশনের দিকে। স্বর্গ গাড়ি স্বর্গ স্টেশনে সেই স্থানে থামবে না। গাড়ি স্বর্গ স্টেশনে শেষ থামবে না। স্বর্গ স্টেশনে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর যে স্টেশনে থামবে সেই স্টেশনের নাম মা। আর এটাই হবে স্বর্গের পরের স্টেশন। হঠাৎ আমার আত্মবিশ্বাসের অভাব হলো কেন? কেন আমার ভেতর থেকে আরেকটা আমি বেরিয়েছে, আমার সব ভাবনাগুলো উলট পালট করে দিয়ে গেল। আরতি, আরতি! অর্জুন কোথায় রে মা? অর্জুন কোথায়? অর্জুন কোথায় গেছে আমি জানি না বাবা, তবে সাধনা পবিত্রের সঙ্গে ঘরে বসে গল্প করছে। বলুক, তুই আমার কথা মন দিয়ে শোন মা। বলে বাবা। তুই যেন কিছুতে দুর্বল হয়ে পড়বি না বাবা। সাধনাকে কোনো মতে সেবাগত গুপ্তের কাছে ফেরত পাঠিয়ে দিবি না। এর হলো কুন্তির প্রতি দ্রোণাচার্যের আদেশ। আমি তোমার কথাই শুনবো বাবা, আমি তোমার কথাই শুনবো। অর্জুনকে আমি সাবধান করে দেব, সে যেন আমার অনুমতি ছাড়া কারুর সঙ্গে দেখা করতে না যায়। চলো নিখিল গুপ্তকে লোকাবে ঢুকে তার বিচার প্রার্থনা করতে আমি ভুবন বাবুর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। মায়ের সঙ্গে দেখা না করে তুই রাঙ্গা বাবুর সঙ্গে দেখা করতে গিয়েছিলি অর্জুন? কেন যাবো না? তিনি আমাকে স্নেহ করেন। মায়ের থেকে তোকে বেশি স্নেহ করে। স্নেহ বোধ হয় নিম্নগামী মা, কিন্তু সন্তানের প্রতি মায়ের স্নেহ তো নিম্নগামী কখনো হতে পারে না। মা চায় তার ছেলে 10 জনের ভেতরে একজন হোক। 10 জনের একজন হতে চাই না মা, আমি চাই 1,00,000 জনের মধ্যে একজন হতে। অর্জুন করতে চাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে বয়স্ক মানুষের ভালোবাসা। তাই বলে আশা আমার কর্মী নয়, আমি চাই আমার প্রতিবাদ প্রতিধ্বনিত হোক এই প্রশাসনের প্রতিনিধি এই ভুবন ব্যানার্জির মুখে। তুই যদি জানতে পারিস ওই ভুবন ব্যানার্জি তোর মায়ের জীবনের চরম শত্রু, তাহলে তখন তুই কি করবি? পাগল হয়ে গেছে মা। প্রশ্নের উত্তর চাই অর্জুন। শত্রু নিপাত করে অর্জুনের হাতে গন্ধের ব্রহ্মাস্ত্র, একটা পাথর, একটা ব্রহ্মশীল বুদ্ধি মত মা। তুমি মাতৃপূজারী সন্তানের বাকি কথাটা তুমি নিজে বুঝে নাও। তুই যাস না বাবা, তুই যাস না। তুই আমার কথা শোন। ওরে আমার আদেশ ছাড়া তুই কারোর কোনো ক্ষতি করতে পারিস না অর্জুন। নিখিল গুপ্ত, তোমাকে কিন্তু জেল খাটতেই হবে। আর আদর্শবান পুলিশ অফিসার ভুবন ব্যানার্জি, তোমাকে কিন্তু আমার কাছে আসতেই হবে। আসুন। এটা কি অর্জুনের বাড়ি? আগে হ্যাঁ। অর্জুন আপনার কে হন? অর্জুন আমার ছেলে। আপনি অর্জুনের মা? অর্জুনের মা অন্য কোনো মহিলা হবে এমন কথা আপনি ভাবলেন কেমন করে? আপনার নাম? আরতি ভট্টাচার্য। আপনার স্বামীর নাম? আমি হিন্দু ঘরের মেয়ে বউ, কেমন করে আমি স্বামীর নাম মুখে উচ্চারণ করবো বলুন তো? আই সি। ঠিক আছে, এই নিন কাগজ কলম, আপনার স্বামীর নামটা লিখে দিন। আমি তো লেখাপড়া জানি না, কেমন করে লিখে দেবো? আমি তো অশিক্ষিতা। শুনেছি অর্জুন শিক্ষিত। হ্যাঁ, অর্জুন বিএ পাশ করেছে।
একজন অশিক্ষিত মায়ের এমন শিক্ষিত সন্তান হয় কি করে? দারোগা বাবু, তাহলে তো স্বর্গে গিয়ে বিদ্যাসাগরের মা ভগবতী দেবীকে জিজ্ঞাসা করে আসতে হয়, তার মতো শিক্ষিতা মায়ের গর্ভে অমনি বিদ্যাসাগরের জন্ম হলো কেমন করে? আবার আপনি বাঁকা বাঁকা উত্তর দিচ্ছেন। আপনি আমাকে সঠিক প্রশ্ন করুন, সঠিক উত্তর পেয়ে যাবেন। আপনার স্বামী কি লেখাপড়া জানতেন? তিনি কি শিক্ষিত? শুধু শিক্ষিত নয়, শিক্ষিত শয়তান। একজন শিক্ষিত শয়তানের ছেলে আরো শয়তান হবে। দ্যাট ইজ কারেক্ট। যাচ্ছে কথা, আপনার স্বামী এখন কোথায়? তিনি অনেকদিন আগে আমার জীবন থেকে নিরুদ্দেশ হয়ে গেছে। যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞাসা বলুন। আপনার জীবনের সঙ্গে আমার জীবনের কি অদ্ভুত মিল। তার মানে? আপনার জীবন থেকে যেমন আপনার স্বামী হারিয়ে গেছে, আমার জীবন থেকে তেমনি আমার স্ত্রী ভারতী হারিয়ে গেছে। আমি তাকে বিনা দোষে মিথ্যে সন্দেহ করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। যাকে একদিন মিথ্যে সন্দেহ করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন, তার জন্য এমনি করে আপনি চোখের জল ফেলছেন কেন দারোগা বাবু? আরতি দেবী, আপনি কি আপনার জীবনের বিরহের কাহিনী আমার কাছে শোনাতে এসেছেন নাকি দারোগা বাবু? আই এম সরি, আমি কিছুক্ষণের জন্য আমি আমার ব্যক্তিগত জীবনের কথা বলে ফেলেছি, তার জন্য আমি দুঃখিত। এখন বলুন, আপনার স্বামী কোথায়? আমার স্বামী তো আমার জীবন থেকে নিরুদ্দেশ হয়ে গেছে। আপনি যদি আমার ছেলের কথা জিজ্ঞাসা করেন, আমি তাহলে বলবো আমি জানি না। আপনি কি জানেন আপনার ছেলে যে কোম্পানিতে চাকরি করত, সেই কোম্পানির মালিক মিস্টার শ্যামবত গুপ্তের একমাত্র কন্যা সাধনাকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে তুলে নিয়ে এসেছে? পবিত্র নামক এক সমাজ বিরোধী এবং অর্জুন সাধনার ইজ্জত নষ্ট করতে চেষ্টা করেছে। বলুন, আমি শুনছি। অর্জুনকে আমি স্নেহ করতাম, সে আমার বাড়িতে যেত, আমার পুত্র পুত্রবধূ নাতি সবাই তাকে খুব ভালোবাসত। সেই সুযোগ নিয়ে আপনার আদর্শ ছেলে অর্জুন আমার বৌমা অঞ্জলির ইজ্জত নষ্ট করতে হাত মারিয়েছিল। আমার বিরুদ্ধে আপনার সব অভিযোগ সাধারণ চক্রান্ত। আমি আমার মায়ের পায়ে হাত দিয়ে বলছি, আপনি আমাকে বিশ্বাস করুন। বিশ্বাস? তোমাকে আমি আবার বিশ্বাস করব? তোমাকে আমি আমার হারিয়ে যাওয়া ছেলে সোমনাথের চোখে দেখেছিলাম, তখন আমি বুঝতে পারিনি তুমি একজন অকৃতজ্ঞ চরিত্রহীন লম্প। খবরদার বলছি, বাবা হয়ে উপযুক্ত ছেলের সামনে এমনি করে তার আদর্শবাদী সন্তানকে কুৎসিত ভাষায় আপনি কথা বলবেন না। আকাশের বুকে চাঁদের গায়ে যদি কলঙ্ক থাকে সেটাও আমি বিশ্বাস করব, কিন্তু আমার অর্জুনের চরিত্রে কোনো কলঙ্ক থাকতে পারে না। অহংকার আরতি দেবী, আমি ঈশ্বরকে অবিশ্বাস করতে পারি, তবু আমার পুত্রবধূ অঞ্জলিকে আমি অবিশ্বাস করতে পারি না। অঞ্জলি নিজে আমাকে বলেছে, অঞ্জলি বৌদি তুমি চরিত্রহীন। হাত মারিয়েছিল। আমি মিথ্যে কথা বলেছি বাবা। অঞ্জলি? হ্যাঁ বাবা, অর্জুন ঠাকুরপো সম্পূর্ণ নির্দোষ, অথচ সেবাব্রত গুপ্তের লোকেরা ওকে খুন করতে চায়। বাবা! হ্যাঁ, তাই ও যদি জেলখানায় থাকে তাহলে সেবাব্রত গুপ্তের লোকেরা ওকে খুন করতে পারবে না। তাই আমি ওকে মিথ্যে কথা বলেছি বাবা। বাবা, আমি কি স্বপ্ন দেখছি? আপনি দুঃস্বপ্ন দেখছেন, নিজের ওপর বিশ্বাস হারিয়ে আপনি দুঃস্বপ্ন দেখছেন দারোগা বাবু। সাধনা? হ্যাঁ, আমি সাধনা গুপ্ত, সেবাব্রত গুপ্তর একমাত্র সাবালিকা মেয়ে। তুমি এখানে? অর্জুন আমাকে ওখান থেকে পালিয়ে নিয়ে আসেনি, বরং আমি আমার বাবার ঘর ছেড়ে অর্জুনের হাত ধরে নিজে এই বাড়িতে চলে এসেছি। জগদীশ্বর, আমি কোথায়? জগদীশ ভট্টাচার্যের বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছেন দারোগা বাবু। আমরা কর্তব্য বিমুখ অসহায় ভুবন ব্যানার্জিকে ঘিরে আছে একাধিক বিশ্বস্ত আপনজন। আপনি কে? আরতির বাবা, অর্জুনের দাদু, আর অনেক ঘটনার সাক্ষী। কিসের সাক্ষী? আজ থেকে 21 বছর এক নারকীয় ঘটনার রাজ সাক্ষী। 2 বছর আগে নারকীয় ঘটনা? বলুন বলুন, কে আপনি? ঘন্টা নিজেকে ঠেকে রাখবেন না, বলুন আপনি কে? দারোগা বাবু, ঘোমটাটা খুললেই কি আজকে আপনি আমাকে চিনতে পারবেন? তাহলে ভালো করে দেখুন তো আমি কে। ভারতী, তুমি? ভারতী, ভারতী, আমার মায়ের নাম ভারতী। তুমি
তুমি তাহলে কি আমার ছোট ছেলে সোমনাথ? এতদিন বলতে পারিনি সেই কথাটা আজ বলতে সময় ছিল। ওই দারোগা বাবুই অর্জুনের বাবা। আমার সব আমার সব কে সব বলে সম্বোধন করে আমার দিকে এগিয়ে আসছেন কেন? আমি তোর বাবা রে। বাবা, আমি সেই বাবা যে আমার মাকে অন্যায়ভাবে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। মা, আপনি অর্জুনকে বুঝিয়ে বলুন মা। অর্জুন, অর্জুন বাবা, তুই শান্ত হ বাবা, তুই শান্ত হ। আমার মায়ের মাতৃত্বকে অপমান করেছিলেন, আমি বাবা বলে মানি না। মানতে পারি যদি 24 ঘন্টার মধ্যে আমার মায়ের অপমান করে নিখিল গুপ্তকে অ্যারেস্ট করে আমার মায়ের পায়ে ধরে ক্ষমা দাঁড়াতে পারেন। বলুন বলুন, পারবেন? যদি পারেন তাহলে আপনাকে আমার পিতার আসলে বসাবো, না হলে যে জানোয়ার আমার মায়ের ইজ্জত লুণ্ঠন করতে হাত বাড়িয়েছিল সেই জানোয়ার হাতগুলো কেটে দেবো, ভেঙে খুলিয়ে দেবো। তারপর সেই জানোয়ার নিখিল গুপ্ত বুক লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে গুলি চালিয়ে তার বুকটা ঝাঁঝরা করে দিয়ে আমি আমার মায়ের অপমানের প্রতিশোধ নেবো, নিদারুণ প্রতিশোধ। আইন নিজের হাতে দিস না, তাহলে আমি তোর কাছে বাধা দিতে বাধ্য হব। চলুন সেই নিখিল গুপ্তের বাড়ি, যেখানে পরীক্ষা হয়ে যাবে কার শক্তি বেশি। আইন রক্ষাকারী পিতা আমার মাতৃ পূজারী সন্তান তোকে আমি গুলি করে মারবো। তোর জন্যই আজ আমাদের অর্জুন হাতের নাগালের বাইরে চলে গেছে। তুই আমাদের সঙ্গে বেইমানি করেছিস। আমি অর্জুনকে ভালোবাসি, তাই তোমার হাত থেকে বাঁচাতে তাকে আমি পুলিশের হাতে তুলে দিয়েছি। অর্জুনকে তুই পুলিশের হাতে তুলে দিয়েও বাঁচাতে পারবি না, অর্জুনকে মরতেই হবে। তার আগে চুলের বুটি খেয়ালে দিয়ে যাবো আমার চেম্বারে, সেখানে গিয়ে এমনি করে লাথি মেরে তোর দেহ থেকে একটা একটা করে পোশাক আমি খুলে নেব। তারপর তোর যত্ন করে রাখা ওই যৌবনের বিষটুকু কিনে নিয়ে তোর সব যন্ত্রণা একেবারে শেষ করে দেব। স্যার হাসুন, আপনারা আরো জোরে হাসুন। হ্যাঁ, দারোগাবাবু অর্জুনকে অ্যারেস্ট করতে পারেনি। না, যে কোনো কারণে হোক দারোগাবাবু অন্যমনস্ক করায় ওই শয়তান অর্জুন পালিয়ে যায়। গুড নিউজ নির্মল, গুড নিউজ। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করে। তুমি যাও, যেমন করেই হোক অর্জুনকে পৃথিবীর বাইরে ছড়িয়ে দিতে হবে, তাই না স্যার? কি কি সুন্দরী পল্লবী, বাঁচাতে পারলি তোর প্রেমিক জানোয়ার অর্জুন ভট্টাচার্যকে। আর একটু পরেই খবর পাবি, আর একটু পরেই খবর পাবি ওই থাপার মাঠে পড়ে আছে অর্জুনের লাশ। নিখিল গুপ্তের লাশ পড়ে থাকবে তারই বাড়িতে। ধরিত্রীর মতো আমি তোমার অসচক্র নাশ করেছি কর্ণ। তোমার পিস্তল থেকে অনেক আগেই আমি গুলিগুলো বের করে নিয়েছি। এটা অভিনেত্রী হলে কাজটা ভালোই করেছে, নাহলে হয়তো দাদার হাতে ভাই মরতো, কিংবা ছোট ভাইয়ের হাতে। দাদা কি বললে? দাদা, আমি তোর ছোট ভাই সোমনাথ। সোমনাথ? হ্যাঁ, তোমার মা আমার মায়া কি আমাদের দুজনার বাবার নাম ভুবন ব্যানার্জি। তুই আমাদের রক্ত এক। তুই আমার সেই ছোট্ট ভাই সোমনাথ। আয় ভাই, আয় আমার কাছে আয়। না দাদা না, নিখিল গুপ্ত শাস্তি চাই। নিখিল গুপ্ত সমাপ্রত গুপ্ত লুকিয়ে থাকা লোকটা নিখিল গুপ্ত 4 থেকে 21 বছর আগে আমার মায়ের অসম্মান করতে বাধ্য হয়েছিলেন। নিখিল গুপ্ত আমার মায়ের বিচ্ছেদের মূল ওই নম্বর নিখিল গুপ্ত। তাহলে চল ভাই, আমরা দু ভাই এক হয়ে শাস্তি দেবো আমাদের জীবনের চরম সত্য ওই নিখিল গুপ্তকে। নিখিল গুপ্ত হারবো না, হারবো না, তোমার মাটির একটি কণা হারবো না, আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কণা হারবো না।
চাইতে তোমাকে আজ মরতেই হবে নিখিল গুপ্ত, মরতেই হবে। দারোগা নিখিল গুপ্তকে কেউ মারতে পারবে না। দারোগা বাবু, নিখিল বাবু আপনার চরম শত্রু, একথা জেনেও আপনি? না, আমি ভুলিনি। আমি জানি নিখিল গুপ্তর মতো ভয়ঙ্কর শত্রু এই পৃথিবীতে আর দুটো নেই, কিন্তু সে শত্রু দারোগা ভুবন ব্যানার্জির শত্রু, এই আইনের রক্ষক, আইনের সেবক। দারোগার সাথে তার কোনো শত্রুতা নেই। কিন্তু নিখিল গুপ্তর কোনো শাস্তি হবে না? তাকে শাস্তি দেওয়ার অধিকার আমার নেই। আমি তাকে অ্যারেস্ট করে আদালতে পৌঁছে দিতে পারি। সাক্ষ্য প্রমাণ যাচাই করে মহামান্য আদালত যে শাস্তি দেবে সেটাই মেনে নিতে হবে। কিন্তু আমার অপরাধের কোনো প্রমাণও নেই আর সাক্ষীও নেই। তোমার সমস্ত অপরাধের সাক্ষী আমি নিজে। সাধনা, ক্ষমা করবেন না, ক্ষমা করবেন না স্যার। এই নরকের কীটকে আপনি কিছুতেই ক্ষমা করবেন না। শাস্তি দিন, একে চরম শাস্তি দিন স্যার। চরম শাস্তি? আপনার কোনো ভয় নেই, আপনি ভেতরে যান। এই দারোগা ভুবন ব্যানার্জি থাকতে আপনাকে কেউ মারতে পারবে না, কেউ শাস্তি পারবে না। আপনি মানুষ নন ভুবন বাবু, আপনি দেবতা। যাও দেবতা। আর কিছুক্ষণের মধ্যেই ওই থাপর মাঠে পড়ে থাকবে অর্জুনের লাশ। হাজার করছি বাবা, প্রয়োজনে আমি তোমার দুটো পায়ে পড়ছি বাবা। তুমি এই কাজ করো না বাবা, তুমি এই কাজ। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি অর্জুনকে মারবেন না স্যার, আপনি অর্জুনকে মারবেন না। একজন নায়ককে বাঁচানোর জন্য দুজন নায়িকার কি অভূত সহানুভূতি। নায়িকা আমি নয় স্যার, নায়িকা আপনার মেয়ে। তুই তো সহনায়িকারে শয়তানি, আমার স্বর্গ থেকে পতনের সাক্ষী। তাই আমার অনেক অপরাধের সাক্ষীকে আমার শাস্তি হবার আগেই এই পৃথিবী থেকে সরিয়ে বাবা, তুমি কি করলে বাবা? তুমি কি করলে বাবা? বাবা এক্ষুনি যে পুলিশ এসে পড়বে বাবা, পুলিশ অ্যারেস্ট করবে বাবা। বাবা বাবা তুমি একটা কাজ করো বাবা, তুমি এখান থেকে পালিয়ে যাও বাবা, তুমি এখান থেকে পালিয়ে যাও। জানি না বাবা, জানি না, আমি কিচ্ছু জানি না বাবা, আমি কিচ্ছু জানি না। আমি শুধু জানি তুমি যেমন করে পারো যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালিয়ে যাও বাবা। বাবা আমি যে নিজের চোখে তোমাকে অ্যারেস্ট হতে কিছুতেই দেখতে পারবো না বাবা। বাবা বাবা আমি তোমার হাতে রিভলভার নিজের হাতে তুলে নিলাম বাবা, সেই সঙ্গে তুলে নিলাম তোমার সমস্ত অপরাধের বোঝা বাবা। হেরে গেল বাবা, প্রেম যে আজ সত্যি সত্যি হেরে গেল বাবা, আর জয়ী হয়ে গেল চিরন্তনের স্নেহ। পালিয়ে যাও, পালিয়ে যাও বাবা, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালিয়ে যাও বাবা, তুমি পালিয়ে যাও। এক্ষুনি অর্জুন এসে পড়বে, এক্ষুনি ভুবন বাবু এসে পড়বে। আমি পালাবো, আমি পালাবো, এই শহর থেকে পালাবো, এই দেশ থেকে পালাবো। কে পালিয়ে গেল? আমার বাড়ির গা ঢাকা দিয়ে কে পালিয়ে গেল? তবে কি ভুবন ব্যানার্জির গুপ্তচর নাকি নিখিল গুপ্ত নিজেই? কত দূর পালাবে নিখিল গুপ্ত? আজ তোমাকে আমার হাতে মরতে। আমি পল্লবী। পল্লবী, তুমি এভাবে মাটিতে পড়াচ্ছ কেন? ওই নিখিল গুপ্তা আমার জীবনের নাটকের শেষ দৃশ্য অর্জুন, তাই নিখিল গুপ্তার হাত থেকে তোমাকে বাঁচাতে আমি আমার ভালোবাসার শেষ মৃত্যুটা বরণ করে নিলাম। পল্লবী তুমি আমাকে ক্ষমা করো। হ্যাঁ, নিখিল গুপ্তা আমাকে খুন করেছে, সে পালিয়ে গেছে। তুমি এখান থেকে ছুটে যাও, আর যাওয়ার সময় তুমি বলে যাও আমার এই ভালোবাসাটা অভিনয় নয় অর্জুন, আর আমার মৃত্যুটাও কিন্তু অভিনয় নয়। পল্লবী, এতদিন আমি তোমাকে ভুলই বুঝেছিলাম। তুমি শুধু একবার বলো তুমি আমাকে ভালোবাসো, আমাকে তুমি ভুল বুঝেছো, ভুল। কিন্তু নিখিল গুপ্ত, ওই জানো নিখিল গুপ্তকে আমি কিছুতেই ক্ষমা করবো না। তার রক্তে শোধ করে নেব ভালোবাসার মূল্য। আমাকে বাঁচাও,
তোমার জন্য পাগল হয়ে গেছে। বাবা, কিন্তু তোমার জামাই সে যে তার পিছনে পিছনে তাড়া করেছে। তাই তো ওদের দেখে বাবা ছেলের সম্পর্ক বলে মনে হলো না মা। কি করে বোঝা যাবে এই দুজনার শত্রু? একজন আইন ভাঙবে আর একজন আইন রক্ষা করবে। এই ভাঙা গড়ার মহাযুদ্ধে কে ধরবে রথের রশি? আমি ধরবো রথের রশি দাদু। আমি এখনই ছুটে গিয়ে ওদের দুজনকে শান্ত করব, তারপর অর্জুনের হাত থেকে নিখিল গুপ্তকে বাঁচিয়ে তাকে তুলে দেবো আইনের হাতে। লক্ষ্মী ভাই আমার, তুমি আমাকে অর্জুনের হাত থেকে বাঁচাও। ভারতী, ওরে বোন আমার, তুই আমাকে অর্জুনের হাত থেকে বাঁচিয়ে আমার পাপের প্রায়শ্চিত্ত করে সুযোগ করে দে রে বোন। আর আগে বলতে হবে ভারতী তোমার বোনের মতো নয়, বলো বোন। ভারতী, ওরে বোন আমার, তুই আমাকে অর্জুনের হাত থেকে বাঁচা রে বোন। অনেক পাবের ভোগ খেয়েছে নিখিল গুপ্ত, আবার সময় পাবে না। অর্জুন রিভলভার নামা। কুরুক্ষেত্রের রণাঙ্গনে কৌরব পাণ্ডব সবাই এক হয়ে গেছেই পুলিশ কমিশনার ভীষ্মদেবকে ডাকো, শেষ আমার কাছেই জয়দ্রথের প্রাণ ভিক্ষা দাও। অর্জুন, এখনো যদি ভালো চাস তো অস্ত্র সমর্পণ কর। জনক বাবু, আমি আমার মায়ের পায়ে জীবন সমর্পণ করার জন্য জন্মেছি, আপনার হাতে অস্ত্র সমর্পণ করার জন্য নয়। তুমি কি আমার সেই জনমী দুঃখিনী মা? একবার বাবা বলে ডাক, তাহলেই বুঝতে পারবি। দাদু, একবার বাবা বলে ডাকলে চিরকালের বিদ্রোহ আমার বোবা হয়ে যাবে। অর্জুন তুই আমার কথা শোন, আমি তোর দাদা। ঠাকুরপো, তুমি আমার কথা শোনো, আমি তোমার বৌদি। আমারও লোভ হয়, অন্তত এই মুহূর্তে আমার লোভ হচ্ছে তোমাদের সকলকে নিয়ে আমি আনন্দ উত্তাল হয়ে। আয় না ভাই, আমাদের কাছে প্যাসেঞ্জার বন্ধুগণ, বিদ্যাসাগর স্টেশন থেকে রেলগাড়িটা ছুটতে ছুটতে এসে চিরকালের জন্য থেমে গেল মায়ের সেই আরামে চরণ তলে। এ গাড়ি আর যাবে না। প্যাসেঞ্জার বন্ধুগণ, আপনারা ধীরে ধীরে কামরাগুলো খালি করে দিয়ে দয়া করে বাইরে গিয়ে দেখুন, এটাই স্বর্গের পরের স্টেশন। ক্রান্তি ভুলে স্নেহ ভরা করলে তব মা গো, বলো কবে শীতল হব, কত দূর আর কত দূর বলো না। পথের ক্রান্তি ভুলে স্নেহ ভরা করলে তব মা গো, বলো কবে শীতল হব, কত দূর আর কত দূর বলো না। কত দূর আর কত দূর বল